আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা বিন্যাস সমাবেশের বিন্যাস পার্টটা শেষ করছি, সমাবেশে চলে আসছি। সমাবেশের 1 নাম্বার ক্লাস করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। হ্যাঁ, সমাবেশের এই জায়গা থেকে পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় 2বার প্রশ্ন আসছে। আজকে যে টাইপটা করাবো, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমি একটু বেসিক আলোচনা করব সমাবেশ নিয়ে, তারপর সমাবেশ রিলেটেড সূত্রটা দেখাবো, তারপরে গাণিতিক সমস্যা সমাধান করাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? দেখেন, আমি আপনাদেরকে সমাবেশের কথা বলছিলাম, মানে সমাবেশ ইজ ইকুয়াল টু বাছাই করা। সবাই একটু মনোযোগ দেন। সমাবেশ মানে হচ্ছে বাছাই। সমাবেশ মানে হচ্ছে বাছাই। তো বাছাই করা কি, আর বিন্যাস মানে হচ্ছে সাজানো। এখন সাজানো আর বাছাইয়ের মধ্যে কিন্তু পার্থক্য আমি প্রথম ক্লাসে বোঝাইছিলাম যে পার্থক্যটা আসলে কি। তবু আমি আজকে একটু বলছি যে, মনে করেন আপনার কাছে এ বি সি ডি ই এই 5টা বর্ণ আছে। বলা হয় 5টা বর্ণ থেকে 4টা বর্ণ আপনাকে বাছাই করতে হবে। এদিকে তাকান, এই 5টা বর্ণ থেকে 4টা বর্ণ বাছাই করতে হবে। কতভাবে বাছাই করা যায়? তো বাছাই, তাই এই 5টা থেকে আপনি যে কোনো 4টা নেন। মনে করেন এই 4টা নিলেন, এ বি সি ডি, এই যে 4জনকে নিলেন, একটা বাছাই, কিন্তু এটা একটা বাছাই, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি এইটাকে উলট পালট করে লেখেন এ সি বি ডি, এখানে যারা ছিল এখানে কিন্তু তারাই আছে। সুতরাং এইটা আর এইটা কিন্তু আলাদা সমাবেশ না। এইটা এবং এটা কিন্তু আলাদা সমাবেশ না। এটা যে সমাবেশ নির্দেশ করে, এটা ঠিক সেই সমাবেশই বোঝায়। কিন্তু বিন্যাসের ক্ষেত্রে কিন্তু এই দুইজন আবার আলাদা। এটাই কিন্তু সাজানো এবং বাছাইয়ের মধ্যে পার্থক্য। বাছাই মানে হচ্ছে আপনি যাদেরকে নিবেন তারা নিজেদের মধ্যে উলট পালট হলেও নতুন সমাবেশ হবে না, একটাই সমাবেশ বোঝাবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা বলছিলাম। আচ্ছা, তারপর মনে করেন যে এ বি ডি সি, এইটা দেখেন, এইটাও যা বোঝায় এইটাও সেই সমাবেশ বোঝায়, এইটাও সেই সমাবেশ বোঝায়, আলাদা কোনো সমাবেশ বোঝায় না। ওয়ালাইকুম আসসালাম। শুরু করি। হ্যাঁ, কিন্তু বিন্যাসের ক্ষেত্রে এরা 3জন কিন্তু 3টা আলাদা বিন্যাস, বাট সমাবেশের ক্ষেত্রে এরা 4জন, এই 3টা জিনিস কিন্তু একই জিনিস বোঝাচ্ছে। তাহলে বাছাই মানে হচ্ছে আপনি যাদেরকে নিবেন তারা নিজেদের মধ্যে উলট পালট হলেও নতুন কোনো সমাবেশ বোঝাবে না। হ্যাঁ, যেমন আপনি যদি মনে করেন এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এই 3টা বিন্দু যুক্ত করে যদি একটা ত্রিভুজ গঠন করেন, এই ত্রিভুজটার নাম হবে কি? এই ত্রিভুজটার নাম হবে কি? এবিসি। একজন বললো না এই ত্রিভুজটার নাম হচ্ছে এসিবি, একজন বললো না এই ত্রিভুজটার নাম হচ্ছে বিএসসি। আচ্ছা, এই 3টা, এটা দ্বারা যে ত্রিভুজ বোঝাচ্ছে, এটা দ্বারা কি আলাদা ত্রিভুজ বোঝাচ্ছে? এটা দ্বারা কি আলাদা ত্রিভুজ বোঝাচ্ছে না। এই 3টা দ্বারা কিন্তু এই সেম একটা ত্রিভুজকেই বোঝাচ্ছে। তার মানে এই বর্ণগুলো দেখেন উলট পালট হয়েছে, এতে কিন্তু নতুন জিনিস তৈরি হয়নি, একটা জিনিসই আছে, ওই জিনিসটাই। এই জন্য সমাবেশ, এই ত্রিভুজ গঠন সমাবেশ। কেন সমাবেশ? ত্রিভুজ গঠন কেন সমাবেশ? কারণ এই বর্ণগুলো নিজেদের মধ্যে উলট পালট হলে নতুন কোনো ত্রিভুজ হচ্ছে না, বরং যে ত্রিভুজটা আগে ছিল ওইটাই বোঝাচ্ছে। কথা কি বুঝছেন? তাহলে সমাবেশের ব্যাপারটা, বাছাই মানে হচ্ছে আপনি যাদেরকে নিচ্ছেন তারা নিজেদের মধ্যে উলট পালট হলেও নতুন কোনো জিনিস তৈরি হবে না, সেটাকে বলে বাছাই বা সমাবেশ। আমি কি বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছেন। আরো জিনিস আছে, যেমন সরল রেখা, 2টা বিন্দু যদি সংযোগ করেন, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই 2টা বিন্দু সংযোগ করলে একটা সরল রেখা তৈরি হবে। তাহলে এটা কি এ বি সরল রেখা? একজন বললো এটা এ বি সরল রেখা, আর একজন বললো না এটা বি এ সরল রেখা। আমাকে বলেন, এই এ বি সরল রেখা যাকে বোঝাচ্ছে, এই বি এ সরল রেখা কি তাকে বোঝাচ্ছে না আলাদা কিছু? একই। তার মানে এই যে বর্ণ 2টা যে উলট পালট হয়েছে, এতে কিন্তু নতুন সরল রেখা তৈরি হয়নি। তার মানে এই সরল রেখা গঠন, এটা কিন্তু সমাবেশের মধ্যে পড়বে। আমি কি বুঝাইতে পারতেছি? আমার কথা কি বুঝছেন? কারণ এই যে 2টা বর্ণ উলট পালট হয়েছে, কিন্তু এতে কিন্তু এই বি এ যা বোঝায়, এই এ বি কিন্তু তাই সেই সরল রেখাকেই বোঝায়। তারপর লিগ ভিত্তিক খেলা, লিগ ভিত্তিক খেলা, যেমন আইপিএল চলছে, এখানে ধরেন 7টা দল আছে, এই 7টা দল নিজেদের মধ্যে খেলবে, নিজেদের মধ্যে প্রত্যেকের সাথে খেলবে। এই খেলাও কিন্তু সমাবেশ। কিভাবে? মনে করেন মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এখন এটাকে যদি আমি মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস চেন্নাই সুপার কিংস এটা না লিখে যদি সিএসকে ভার্সেস এমআই লিখি, এই যে উলট পালট করে দিলাম, তাতে কি আলাদা খেলা হলো? এই খেলাটা যা বোঝায় এটা কিন্তু সেই খেলাকেই বোঝায়।
তার মনে করেন যে 6টা টিম খেলতেছে, এ বি সি ডি, আচ্ছা 4টা টিম খেলতেছে, প্রত্যেকের সাথে খেলবে। লিগ ভিত্তিক খেলা কি, প্রত্যেকের সাথে খেলবে। তাহলে এ যখন বির সাথে খেলবে তখন সেই খেলাটার নাম হচ্ছে এ ভার্সেস বি। কেউ বলো না এটা হলো বি ভার্সেস এ। এখন আমাকে বলেন এ ভার্সেস বি যে খেলা বোঝায়, বি ভার্সেস এ কি সেই খেলা বোঝায় না আলাদা খেলা বোঝায়? একই খেলা বোঝায়। তার মানে এই বর্ণ দুইটা উলটপালট হওয়াতে নতুন কোনো জিনিস তৈরি হয়নি। সুতরাং এই লিগ ভিত্তিক খেলা এটা হচ্ছে সমাবেশ। কথা কি বুঝছেন? সমাবেশ মানে হচ্ছে আপনি যাদেরকে সিলেক্ট করতেছেন বা বাছাই করতেছেন তারা নিজেদের মধ্যে উলটপালট হলেও যদি নতুন কোনো জিনিস তৈরি না হয়। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এখন এই সমাবেশের সূত্র হচ্ছে, দেখেন, বাছাই করতে হবে। আমরা n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে সাজাইছিলাম বিন্যাসের ক্ষেত্রে, আর এখানে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে বাছাই করব, সাজাবো না। সাজানো মানে বিন্যাস, উলটপালট করলে নতুন নতুন জিনিস তৈরি হবে। আর বাছাই মানে সিলেক্ট করা, জাস্ট সিলেক্ট করা, মানে জাস্ট নিবেন, ওদেরকে উলটপালট করবেন না। ওরা নিজেদের মধ্যে উলটপালট হলেও নতুন কোনো জিনিস তৈরি হবে না। ওকে, আচ্ছা, তাহলে n সংখ্যক সমাবেশের সূত্র লিখতেছি। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু বাছাই করা, যতভাবে বাছাই করা যায়, তা হলো এনসিআর। এই বাছাই মানে সমাবেশ, মানে ইংরেজি হচ্ছে সমাবেশের ইংরেজি হচ্ছে কম্বিনেশন। আচ্ছা, সমাবেশ মানে হচ্ছে কম্বিনেশন। হ্যাঁ, কম্বিনেশনের সি, যেমন আমরা বিন্যাসে করছিলাম এনপিআর, পারমুটেশনের পি মানে বিন্যাসের পি, আর সমাবেশ হচ্ছে সি। তাহলে আমরা সমাবেশ, তাহলে এন সংখ্যক, এই যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, আবার দেখতেছি ভিন্ন ভিন্ন, এই সূত্র কিন্তু প্রযোজ্য যখন বস্তু হবে ভিন্ন ভিন্ন, মাথায় রাখবেন। হ্যাঁ, আর এন সংখ্যক বস্তু থাকবে আপনার কাছ থেকে, সেখান থেকে আপনি আর সংখ্যক বস্তু সিলেক্ট করবেন, বাছাই করবেন। তাহলে সূত্র হচ্ছে এনসিআর, আর এনসিআর ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল, যেখানে r ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু n। এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই r এর মান n এর সমান বা n এর চেয়ে ছোট, r এর মান কখনো n এর চেয়ে বড় হবে না। কেন হবে না? কারণ আপনি বলতে পারেন 10টা বস্তু থেকে প্রতিবার 5টা বাছাই করতে পারেন, কিন্তু 10টা বস্তু থেকে কি 12টা বস্তু বাছাই করা সম্ভব না? বস্তুই 10টা, তার মানে এই n এর মান সবসময় বড় হবে, বড় না, মানে r এর মান n এর সমান বা n এর চেয়ে ছোট হবে, সোজা কথা। এখন অনেকেই সূত্র মনে রাখতে পারে না, উল্টাপাল্টা করে ফেলে। দেখেন এদিকে তাকান, আপনি এনপিআর এর সূত্র মনে আছে? এনপিআর এর সূত্র n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা তো মনে আছে। মাথায় রাখবেন এনসিআর যখন আপনি লিখবেন তখন, এদিকে তাকান, এনসিআর যখন আপনি লিখবেন তখন আগে এনপিআর এর সূত্র লিখবেন, আর এক্সট্রা করে নিচে খালি r ফ্যাক্টোরিয়াল, এই যে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবেন, আর কিচ্ছু না। মানে আপনি এনসিআর লেখার সময় প্রথমে এনপিআরটা লিখবেন, এই যে এনপিআর এই অংশটা লিখবেন, মানে এনপিআর এর যে জিনিসটা আছে সেটা কিন্তু এনসিআর এও আছে, সাথে খালি এক্সট্রা এই আর ফ্যাক্টোরিয়াল, এই আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিবেন নিচে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তার মানে এনপিআর আর এনসিআর এর সূত্রের মধ্যে কিন্তু মিল আছে, ইভেন এনপিআর এবং এনসিআর এর মধ্যে সম্পর্ক আসে পরীক্ষায়, দেখাবো আমি, সমস্যা নেই। তাহলে এনসিআর ইজ ইকুয়াল টু কি? এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু বাছাই করার উপায়। কতভাবে বাছাই করা যায় প্রতিবারে যদি আর সংখ্যক বস্তু নেই। ঠিক আছে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। মাথায় রাখবেন এনসিআর লেখার সময় এনপিআর এর এই অংশটুকু লিখবো, তারপরে নিচে খালি r ফ্যাক্টোরিয়াল, এই নিচের ফ্যাক্টোরিয়াল, নিচে যে সংখ্যা থাকবে ওই সংখ্যা দিয়ে ভাগ করে দিব। এবার আমরা কিছু মান আমি বের করা দেখাচ্ছি। ওকে, আচ্ছা এবার দেখেন, মনে করেন আমরা 10c, খেয়াল করেন প্লিজ, 10c ধরেন 9c 3 বের করবো। 9c 3 ইজ ইকুয়াল টু কত? আগে আমরা বিষয়টা সূত্র দিয়ে বের করার চেষ্টা করি, পরে শর্টকাটে বোঝাবো, সমস্যা নেই। 9c 3, এই 9 হচ্ছে n আর এই 3 হচ্ছে r। আমাদের সূত্র কি ছিল মনে করেন তো?
NCR is equal to n factorial divided by n minus r factorial into হচ্ছে r factorial, তাই তো? তো এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 9, তার মানে আমরা n এর জায়গায় 9 factorial দিব। n minus r, তার মানে এই যে 9 minus 3, তার মানে 9 minus 3, তারপরে factorial দিব ইনটু তারপর r factorial, r মানে এই নিচেরটা কত? 3 factorial, ওকে। আচ্ছা, এখন আমরা কি করব? উপরে 9 ফ্যাক্টোরিয়াল, 9 থেকে 3 গেলে থাকে 6, তারপর আছে ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, ক্লিয়ার? এবার দেখেন এই 9 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 9 ইনটু 8 ইনটু 7 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল। কেন? কারণ এই যে নিচের 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে ওই 6 ফ্যাক্টোরিয়াল কেটে দিব, তাই 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লিখছি, ওকে। আর নিচে আছে 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, এই 6 ফ্যাক্টোরিয়াল এই 6 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে উপরে থাকলো 9 ইনটু 8 ইনটু 7 আর নিচে থাকলো 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইনটু 2 ইনটু 1, এই হলো শর্টকাট। এখন এটা কাটাকাটি করলে 3 3 9, 4 2 8, 3 4 12, 7 12 84, তাহলে আমাদের এখান থেকে আসছে 84, ক্লিয়ার বিষয়টা? 84, জি। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে শর্টকাটে করব, একটু তাড়াতাড়ি করব। খুবই সিম্পল, একটু তাকান। আমরা যেরকম এনপিআর এর মান শর্টকাটে বের করছিলাম, তেমনি এনসিআর এর মানও শর্টকাটে বের করা যাবে। এদিকে তাকান, প্রথমে একটা দাগ দিবেন, উপরে হলো এই 9 থেকে শুরু করবেন, এখানে যা থাকবে তত থেকে শুরু করবেন। এখানে আছে 9, তাহলে 9 থেকে শুরু করে এক এক করে কমাবেন। 9 থেকে 1 কমালে 8, 8 থেকে 1 কমালে 7, কত পর্যন্ত যাবেন? এই নিচে যত লেখা থাকবে ততটা ঘর লিখবেন। নিচে কত লেখা আছে? 3, তাহলে এখানে 3 ঘর গুণাকারে থাকবে, তিনটা সংখ্যা গুণাকারে থাকবে। তা শুরু হবে এই 9 থেকে, মানে এখানে যে থাকবে তা থেকে শুরু হয়ে এখানে যত আছে ততটা ঘর, ব্যাস উপরের কাজ শেষ। এটা হলো এনপিআর এর ক্ষেত্রে কিন্তু শুধু এইটুক ছিল। আর এনসিআর এর ক্ষেত্রে এক্সট্রা করে এই নিচে যে 3 আছে না, এই নিচে 3 থেকে শুরু করতে হবে, নিচে 3 থেকে শুরু করে 1 পর্যন্ত আসতে হবে। এই নিচে যে সংখ্যা থাকবে সেইটা থেকে নিচে শুরু, শোনেন, উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে উপরে শুরু, নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে নিচ থেকে শুরু। উপরে আমি কয় ঘর লিখবো? নিচে যত সংখ্যা আছে তত ঘর লিখবো, আর নিচে আমি কয় ঘর লিখবো? এখানে যা থাকবে তত থেকে শুরু করে 1 পর্যন্ত লিখবো, ব্যাস। আসলে ঘটনা কি আমি বলি, এটা সমান কি ছিল? উপরে ছিল 9 ফ্যাক্টোরিয়াল আর নিচে ছিল কি? দেখেন, নিচে ছিল এই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তার মানে এইটা মাইনাস এইটা ফ্যাক্টোরিয়াল, তার 9 মাইনাস 3 মানে 6 ফ্যাক্টোরিয়াল। এই 7 পরে তো 6 ফ্যাক্টোরিয়াল আছে, ওই 6 ফ্যাক্টোরিয়াল কেটে যায় বলে ওই অংশটুকু আমরা দেখাই না। আমার কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? মুখস্থ না করে আপনি বোঝার চেষ্টা করেন, লজিক্যালি বোঝার চেষ্টা করেন, তাহলে কাজে লাগবে। তাহলে আমি আবার বলছি, যেমন আপনার কাছে যদি এরকম আসে যে 12C2, এটা কত? 12C2, তাহলে এটা কি করবেন? একটা দাগ দিবেন, উপরে শুরু করবেন এই উপরের সংখ্যা থেকে, নিচে শুরু করবেন নিচের সংখ্যা থেকে, ব্যাস। তাহলে উপরে শুরু করবেন এই উপরের সংখ্যা 12 থেকে, 12 থেকে কয় ঘর? নিচে যেহেতু 2 আছে তাই 12 থেকে 2 ঘর, তাহলে 12 পরে 1 কমালে 11, আর লিখবো না, 2 ঘর লিখবো, কেন? নিচে 2 আছে। আর নিচে শুরু করবে এই 2 থেকে কত পর্যন্ত? 1 পর্যন্ত। এটা দিয়ে 6 দিয়ে কাটলাম, 6 11 66, ক্লিয়ার বিষয়টা? 6 11 66। আচ্ছা, এখন মনে করেন যে 15C3, তাহলে আপনি কি করবেন? উপরে শুরু করবেন এই উপরের সংখ্যা দিয়ে, নিচে শুরু করবেন এই নিচের সংখ্যা দিয়ে। উপরের সংখ্যা 15, তাহলে এখানে শুরু হবে 15 থেকে, 15 থেকে 1 কমান 14, 14 থেকে 1 কমান 13। এখানে কয় ঘর লিখবো? নিচে যেহেতু 3 আছে তাই এখানে 3 ঘর লিখবো, ওকে। আর নিচে 3 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত, সবসময় 1 পর্যন্ত যাবো নিচে। তাহলে 3 থেকে শুরু, এখানে 3 আছে, 3 থেকে শুরু, 3 2 1। এবার কাটাকাটি করে যা আসবে তাই। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, এইবার দেখেন, মনে করেন যে 14C4, এটা কত? 14C4, ওকে ফাইন, 14C4, তাহলে একটা দাগ দিবেন। উপরে কি হবে? 14 থেকে শুরু, 14 থেকে শুরু হয়ে কয় ঘর? নিচে যেহেতু 4 আছে, এখানে যত থাকবে উপরে তত ঘর থাকবে, তাহলে এখানে যেহেতু 4 আছে তাহলে উপরে থাকবে 4 ঘর। কত থেকে শুরু? 14 থেকে শুরু। এবার 1 করে কমান, 14 থেকে 1 কমালে 13, 13 থেকে 1 কমালে 12, 12 থেকে 1 কমালে 11, এই যে 4 ঘর হচ্ছে শেষ। আর নিচে কি হবে? নিচে এই 4 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত যাবে, 4 গুণ 3 গুণ 2 গুণ 1। এটা আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আমরা একটা দারুণ জিনিস শিখবো, এটা আমাদের কাজে লাগবে, হ্যাঁ। সেটাকে আমরা বলি সম্পূরক সমাবেশ, কমপ্লিমেন্টারি কম্বিনেশন বা সম্পূরক সমাবেশ। এই সম্পূরক সমাবেশ জিনিসটা কি আজকে আমি বোঝাবো না, এটা সামনে আমাদের ক্লাসই আছে, কিন্তু আমি জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি এই জন্য, কারণ এটা আমাদের কাজে লাগবে, ওকে। আচ্ছা, দেখেন, যেমন মনে করেন আপনার এখানে আসলো 7C6,
বলে এটা কত, এদিকে তাকান প্লিজ, এটা কত, 7c6 ইজ ইকুয়াল টু হোয়াট। তো এটা লেখার সময় একটু সমস্যা হবে, সেটা হচ্ছে এই 7 থেকে শুরু করে কয় ঘর, 6 ঘর। দেখেন 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 6 ঘর লিখবো না, 3 গুণ 2, 1 2 3 4 5 6, আর নিচে এই 6 থেকে শুরু করে 1 পর্যন্ত 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। আচ্ছা, এই 6 কাটা 5 কাটা 4 কাটা 3 কাটা 2 কাটা থাকলো কত, 7। তাহলে এটা কি সমস্যা হচ্ছে না? না, আজকে ক্লাস হচ্ছে, কাল ক্লাস হয়নি। এই যে ক্লাস, এই যে এই 7, এটা কি ক্যালকুলেশন করতে সমস্যা হচ্ছে না, মানে বেশি লং টাইম লাগছে না? যখন আপনি দেখবেন যে এখানে আর এখানে সংখ্যা দুইটা কাছাকাছি, এদিকে তাকান, এই এন এর মান আর আর এর মান যখন কাছাকাছি, তখন আপনি সম্পূরক সমাবেশ ব্যবহার করবেন। সম্পূরক সমাবেশ, সেই সম্পূরক সমাবেশ কি, এনসি আর ইজ ইকুয়াল টু এনসি এন মাইনাস আর। এটা আমি বুঝাবো, টেনশন করেন না, এটা আমি বুঝাবো সামনে। এটা একটা সূত্র, এটাকে বলে কমপ্লিমেন্টারি কম্বিনেশন, সম্পূরক সমাবেশ। এটা সূত্র, মানে এই সংখ্যা আর এই সংখ্যা সমান। কিভাবে সমান আসে আজকে প্রশ্ন করার দরকার নাই, কারণ নেক্সট আমি এটা আপনাদেরকে আমি নিজ থেকেই বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এনসিআর ইজ ইকুয়াল টু এনসি এন মাইনাস আর, মানে কি? মানে এই এনসিআর এর মান যা হবে, এই এন আর আর এর বিয়োগফল কেন, এন মাইনাস আর, এখানে এন আছে, এখানে এনই থাকবে, আর এই দুইটার বিয়োগফল যদি এখানে দেই, তাহলে এই মানটা যা আসবে এই মান তাই আসবে। কিভাবে দেখেন, 7c6, আচ্ছা 7c6 এর মানে হচ্ছে 7c1, এই যে n মাইনাস আর, এই যে 7 মাইনাস 6 কত হয়, 1 হয়। দেখেন এই সূত্রের সাথে মিলছে কিনা। এখন এই দুটো সমান কিনা আপনি চেক করে দেখতে পারেন যে আসলেই সমান আসে কিনা। কেন সমান আসে সেটা আজকে এক্সপ্লেইন করব না। 7c6 এর মান কত আসছে, 7 আসছে। এখন দেখবো এটার মান 7 আসে কিনা। তাহলে আমরা কিভাবে লিখি, বলেন? উপরে 7 হবে, উপরে 7, এখানে 1 আছে, তার মানে 1 ঘর হবে, 1 আছে মানে 1 ঘর হবে। আর নিচে কত থেকে শুরু, 1 থেকে শুরু, 1 থেকে শুরু হয় 1 ঘর। এটা দিয়ে 7 দিয়ে ভাগ, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 হয়। কথাকে আমি বুঝাইতে পারছি? মনে করেন, আমি আবার বলছি, মনে করেন যে 8c6 ইজ ইকুয়াল টু 8c2 হবে, মানে 8c6 এর মান যা আসবে 8c2 এর মান তাই আসবে। কিভাবে? আমি আবার বলছি, এই দুটার বিয়োগফল করবেন, এই যে এই দুটার বিয়োগফল, এই দুটার বিয়োগফল করে এখানে বসাই দিবেন, আর উপরে যা আছে তাই থাকবে। 8c6 এর মান বের করেন, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, কয় ঘর? এখানে 6 আছে, তার মানে এখানে 6 ঘর হবে, 2 4 6 শেষ। আর নিচে 6 থেকে শুরু হবে, এই 6 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত, ব্যাস। এই 6 এই 6 এই 5 এই 5 এই 4 এই 4 এই 3 এই 3, এখানে 2 থাকবে না, 2 4 6। আচ্ছা, তাহলে এখন এই 2 দিয়ে এই 4 কে কেটে দিলাম, তাহলে 4 সাথে 28। এখন দেখবে এখানে 28 হয় কিনা। তাহলে 8 থেকে শুরু করবেন, 8 থেকে কয় ঘর, 2 ঘর, কেন নিচে 2 আছে। আর নিচে কি, নিচে 2 থেকে শুরু, এই 2 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত, 4 সাথে 28। আমি কি বুঝাইতে পারছি? মানে এই মান আর এই মান সমান, এই মান আর এই মান কি সমান। এটা হলো সম্পূরক সমাবেশ। এখন সম্পূরক সমাবেশ এখন বোঝাবো না, এটার ক্লাস আছে, টেনশন করেন না। কিন্তু এটা আমাদের ক্যালকুলেশনকে সুবিধাজনক করবে, কারণ এই যে এত কিছু লেখা তো ঝামেলা না। তাহলে কখন এই কাজটা করব? যখন দেখবো যে এই সংখ্যা আর এই সংখ্যা খুব কাছাকাছি, তখন আমরা এই সূত্র ব্যবহার না করে এটা ব্যবহার করব, কারণ এই দুটার মান তো সেম, আমার কথা কি বুঝছেন? যেমন মনে করেন যে আমার আসলে 15c 11, তাহলে আমি এটা ব্যবহার করব না, কারণ এই সংখ্যা আর এই সংখ্যা কাছাকাছি। তাহলে আমি এটার পরিবর্তে কোনটা ব্যবহার করবো আপনারা বলেন তো? এটা ব্যবহার না করে এটার পরিবর্তে কোনটা ব্যবহার করলে সুবিধা হবে, মানে কাটাকাটি করতে সুবিধা হবে? কোনটা ব্যবহার করলে সুবিধা হবে বলেন? তাহলে কি বলছি, এই দুটো, এই সংখ্যা আর এই সংখ্যা বিয়োগ করেন, 15 থেকে 11 গেলে 4 না, তাহলে এটা সমান 15, উপরে 15ই থাকবে, এই দুটার বিয়োগফল 4, তাহলে 15c4।
ওইটা ব্যবহার না করে 15C4 ব্যবহার করব। কথা বোঝার চেষ্টা করেন, কারণ এইটা আর এটা সমান, এটা না বুঝলে কিন্তু সমস্যা হবে, একটু পরে অঙ্ক বুঝবেন না। কথা কি বুঝছেন? তাইলে মনে করেন যে 20C17, এটা করব না, এটা করব না কেন? এই সংখ্যার এই সংখ্যা খুব কাছাকাছি, এই সংখ্যার এই সংখ্যা খুব কাছাকাছি। তাহলে এটার পরিবর্তে আমরা 20 আর 17 বিয়োগ করলে 3, 20C3 ব্যবহার করব, কারণ এটার মান যা হবে 20C3 এর মান তাই আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে সম্পূরক সমাবেশ নাম কেন এগুলো আসবে টেনশন করেন না। আমি আশা করি আপনাদেরকে এনসিআর এর মান বের করতে হবে কিভাবে দ্রুত সময়ের মধ্যে, সেটা বের করা শিখাইছি। এখন আমরা অঙ্কে চলে যাব। আচ্ছা, এই অঙ্কে যাওয়ার আগে আমাদের 3টা বিশেষ মান মনে রাখা না, যেমন NC1 এটা সমান কত? NC1, তো NC1 এই আর এর মান হচ্ছে 1, তাহলে এটা কি হবে? সূত্রে ফেলেন, তাহলে উপরে n ফ্যাক্টোরিয়াল আর নিচে কি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস আর মানে 1 ইনটু কি ইনটু আর ফ্যাক্টোরিয়াল, আর মানে 1, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল কে লিখবো n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। কেন? কারণ এই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে কেটে দিব, আর নিচে আছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, এটা ক্যান্সেল, তাহলে থাকলো n। তাহলে NC1 মানে n, NC1 মানে n। আচ্ছা, NC1 মানে n কেন? এটা মানে সেন্স অ্যাপ্লাই করেন। NC1 মানে হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে প্রতিবারে একটা করে বস্তু সিলেক্ট করা, তার মানে nই হবে। ধরেন আপনি 10C1 মানে 10, এই উপরে যা থাকবে তাই। 10C1 মানে কি 10টা বস্তু থেকে প্রতিবারে একটা একটা করে বাছাই করতে হবে। তাহলে এরকম কয়টা ওয়ে আছে? 10টা ওয়ে, কারণ 10 জন লোক দাঁড়ায় আছে। আপনি যদি প্রতিবারে একজন করে নেন, তাহলে এরকম প্রথমে একজনকে নিলেন, আরেকজনকে নিলেন, আরেকজনকে নিলেন, তাহলে এরকম 10 জনকে 10 বারে নিতে পারবেন না। তাহলে 10C1 মানে 10। প্রতিবারে যদি একজন করে নেন, তাহলে যতজন লোক আছে তত সংখ্যক উপায় হবে, তত সংখ্যক বার বাঁচতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার NCN ইজ ইকুয়াল টু হোয়াট? NCN তার মানে এখানে n এর মানও n, r এর মানও n, তাহলে কিভাবে লিখবো? উপরে n ফ্যাক্টোরিয়াল আর নিচে কি n মাইনাস r, n মাইনাস r, r এর মান n, তাহলে n মাইনাস r মানে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, r এর মান যেহেতু n, তাহলে n ফ্যাক্টোরিয়াল। বুঝছেন? এটা ক্যান্সেল, তাহলে উপরে থাকলো 1 আর নিচে n মাইনাস n মানে 0 ফ্যাক্টোরিয়াল, আর আমরা পড়ছিলাম 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1, তাহলে উপরে 1 আর 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1/1 মানে হচ্ছে 1, তার মানে NCN মানে হচ্ছে 1, NCN মানে হচ্ছে 1। ঠিক আছে, NCN মানে 1। আচ্ছা, NCN মানে 1 কেন? আচ্ছা, তার মানে 10C10 কত? 10C10 কত? 10C10 মানে 1 কেন? 10 জন লোক থেকে 10 জন লোক কতভাবে বাছাই করা যায়? মনে করেন এক জায়গায় 10 জন লোক দাঁড়ায় আছে, 10 জনকেই আপনি বাছাই করবেন, তাহলে তো আপনি ওই পুরো 10 জনকে একবারে নিয়ে নিতে হবে, তার মানে এরকম একটা ওয়ে আছে, একভাবেই করা যাবে। মনে করেন 5 জন লোক এক জায়গায় দাঁড়ায় আছে, আপনি 5 জন লোককেই বাছাই করবেন, তাহলে কতটা ওয়ে আছে? একটা। ওই 5 জনকে একবারে নিতে হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা হচ্ছে NC0 ইজ ইকুয়াল টু হোয়াট? এই বিশেষ মানগুলো, এখানে r এর মান 0, r এর মান 0। এখন সূত্র কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n হচ্ছে n, r হচ্ছে 0, তাহলে n মাইনাস r মানে n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল, r মানে 0, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? উপরে থাকতেছে n ফ্যাক্টোরিয়াল আর নিচে n মাইনাস 0 মানে n, তার উপর ফ্যাক্টোরিয়াল, আর 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1, n কাটা, n ফ্যাক্টোরিয়াল কাটা, উত্তর হচ্ছে 1, তাহলে NC0 মানে হচ্ছে 1, NC0 মানে হচ্ছে 1। ক্লিয়ার বিষয়টা? এই 3টা বিশেষ ভ্যালু, NC1 এর মান হচ্ছে n, NCN এর মান হচ্ছে 1, NC0 এর মান হচ্ছে 1। মুখস্থ রাখার দরকার নাই, মনে অঙ্ক করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে, তবে মনে না থাকলে সমস্যা নেই, আমরা বের করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আচ্ছা, NC0 মানে 1 কেন? অনেকে বলে যে তার মানে মনে করেন 5C0, তাহলে 5C0 কত? তাহলে 5C0 কত? 5C0 1। 5 জন থেকে একজনকেও সিলেক্ট করব না, তাহলে কি আবার 1 হয় কেমনে? এটা তো 0 হওয়ার কথা না। 5 জন থেকে একজনকেও নিব না, এরকম কয়টা উপায় আছে? একটা উপায় আছে, সেটা কি? সেই উপায়টা কি? কাউকেই নিব না, এটাও তো একটা উপায় যে কাউকেই নিব না। বুঝছেন কি বিষয়টা? জি, 5 জন থেকে একজনকেও সিলেক্ট করব না, এরকম কয়টা ওয়ে আছে? একটা। সেই ওয়েটা কি? কাউকেই নিব না, এটাও একটা উপায় যে কাউকেই সিলেক্ট করব না। ওকে, আচ্ছা, এবার আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। দেখেন, আমরা প্রথমে কি করব? প্রথমে করব হচ্ছে সরল রেখা কর্ণ ত্রিভুজ গঠন সম্পর্কিত সমাবেশ। সরল রেখা কর্ণ ত্রিভুজ গঠন সম্পর্কিত সমাবেশ
ইম্পর্টেন্ট টাইপ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে বেশ কয়েকবার। হ্যাঁ, দেখেন এখানে 85 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে, সবাই মনোযোগ দিবেন প্লিজ। কি বলছে? বলছে একটি 10 ভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করলে মোট কতটি ভিন্ন ভিন্ন ত্রিভুজ গঠন করা যাবে। আগে কোশ্চেন বুঝতে হবে ভালোভাবে, প্রত্যেকটা টাইপ সুন্দরভাবে বুঝতে হবে। হ্যাঁ, আমি সূত্রগুলো লিখে দিব। আচ্ছা, একটি 10 ভুজ, 10 ভুজ কিন্তু একটা বহুভুজ, যে বহুভুজের 10টা বাহু আছে তাকে আমরা বলতেছি 10 ভুজ। কয়টা বাহু? 10টা বাহু। আচ্ছা, একটু তাকান, মনে করেন আমি একটা বহুভুজ আঁকাচ্ছি। এই যে একটা বহুভুজ, দেখেন এই বহুভুজের কয়টা বাহু আছে? তো সার্কেল হয়ে গেল, unable to recognize, তার মানে হবে না। আচ্ছা, আমরা এমনিতে একটা বহুভুজ আঁকাই। যদিও আমার এখানে 10 ভুজ হয়নি, কত ভুজ হয়েছে? 1 2 3 4 5 6 7 8, অষ্টভুজ হয়েছে, আমি 10 ভুজ হয়নি। আচ্ছা, এটা একটা 10 ভুজ। হ্যাঁ, 10 ভুজ, অষ্টভুজ হয়েছে। আমি আগে বুঝাই যে কোশ্চেনটা কি। একটি 10 ভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করলে মোট কতটি ভিন্ন ভিন্ন ত্রিভুজ গঠন করা যাবে। কৌণিক বিন্দু বলতে এই যে এইগুলাকে বোঝায়, এই যে এইগুলা কৌণিক বিন্দু, মানে দুই বাহুর যে সংযোগস্থল, এটাকে বলা হচ্ছে কৌণিক বিন্দু। একটা বহুভুজের কৌণিক বিন্দু কতটা থাকে আগে বুঝতে হবে। একটা বহুভুজের কৌণিক বিন্দু কতটা থাকে এটাকে জানতে হবে। কিন্তু একটা বহুভুজের বাহু যতটি, এরকম কৌণিক বিন্দু থাকে ততটি, এটা সব সময়। একটা বহুভুজের যদি 10 বাহু থাকে তাহলে এরকম কৌণিক বিন্দু আছে 10টা। একটা বহুভুজের যদি 8 বাহু থাকে তাহলে এরকম কৌণিক বিন্দু থাকবে 8টা। একটা বহুভুজের যদি n বাহু থাকে, n বাহু কেন বলতেছি? কারণ একটা বহুভুজের বাহু 10টা থাকতে পারে, 15টা থাকতে পারে, তাই জেনারেলি কয় বাহু ধরবো? ইন জেনারেল আমরা ধরবো একটা বহুভুজের n সংখ্যক বাহু আছে। তো একটা বহুভুজের n সংখ্যক বাহু থাকলে তাহলে n সংখ্যক বাহু থাকলে তার এরকম শীর্ষবিন্দু কয়টা হবে? এরকম কৌণিক বিন্দু হবে n সংখ্যক কৌণিক বিন্দু। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই কৌণিক বিন্দুগুলোকে যুক্ত করতে বলছে। কি বলছে? একটি 10 ভুজের কৌণিক বিন্দুগুলোকে যুক্ত করলে, তার মানে এই কৌণিক বিন্দুগুলোকে যুক্ত করতে বলছে। যুক্ত করে মোট কতটা ত্রিভুজ হবে? হ্যাঁ, তাহলে এখন দেখেন, তাহলে আমি যে কোনো তিনটা, এখন একটা ত্রিভুজের কয়টা শীর্ষ থাকে? একটা ত্রিভুজের কিন্তু 3টা শীর্ষ থাকে, 3টা কৌণিক বিন্দু থাকে, তাই কি না? তার মানে আমি যদি কোনো ত্রিভুজ গঠন করতে চাই তাহলে আমাকে এই ত্রিভুজের যে কোনো 3টা কৌণিক বিন্দু যুক্ত করলেই একটা ত্রিভুজ হয়ে যাবে। তাকান, এই একটা কৌণিক বিন্দু আমি নাম দিলাম, ধরেন এ বি সি ডি ই এফ জি এইচ। আমি যদি এই এ এইচ আর সি, দেখেন এ এইচ সি, এই 3টা কৌণিক বিন্দু যুক্ত করি তাহলে কিন্তু একটা ত্রিভুজ হয়ে যাবে। দেখেন এই যে দেখছেন এ এইচ সি, এই 3টা কৌণিক বিন্দু যুক্ত করছি, একটা ত্রিভুজ হয়ে গেছে। ক্লিয়ার কিনা বলেন? তার মানে হচ্ছে আমি যদি এই বহুভুজের যে কোনো 3 শীর্ষ যুক্ত করি তাহলেই আমি একটা ত্রিভুজ পাবো। তাহলে আমি এরকম, এই যে এখানে কয়টা শীর্ষবিন্দু আছে? 10 ভুজ। দেখেন এদিকে তাকান, কয় ভুজ? 10 ভুজ। এটা 10 ভুজ, যেহেতু 10 ভুজ তার মানে এখানে শীর্ষবিন্দু আছে 10টা। যদি আমি 10 ভুজ আঁকাতে পারিনি, মনে মনে ভেবে নেন।
তাহলে শীর্ষবিন্দু আছে 10টা। সুতরাং এই 10টা শীর্ষবিন্দুর মধ্যে যে কোনো 3টা বিন্দু সংযোগ করলেই কিন্তু আমি একটা ত্রিভুজ পেয়ে যাব। পাবো কিনা? আর অঙ্কে কিন্তু এটাই বলছে যে এই ত্রিভুজ 10 ভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করলে মোট কতটা ভিন্ন ভিন্ন ত্রিভুজ পাওয়া যাবে। তার মানে আমি এই 10টা, তার মানে এই যে 10টা, তার মানে এই 10টা ভিন্ন ভিন্ন বিন্দু না শীর্ষবিন্দু, এই 10টা বিন্দুর যে কোনো 3টা বিন্দু যুক্ত করলেই যেহেতু একটা ত্রিভুজ হচ্ছে, তাহলে আমি যদি একটা জিনিস, তাহলে এখানে মোট শীর্ষ যে 10টা আছে, ওই 10টা শীর্ষবিন্দু থেকে যতভাবে আমি 3টা শীর্ষবিন্দু বাছাই করতে পারবো, এদিকে তাকান, 10C3 কি 10টা বস্তু থেকে 3টা বস্তু যতভাবে বাছাই করা যায়, যতভাবে বাছাই করা যায়, 10টা বস্তু থেকে 3টা বস্তু যতভাবে বাছাই করা যায়। তাহলে এখানে যে 10টা শীর্ষবিন্দু আছে, কৌণিক বিন্দু আছে, ওই 10টা কৌণিক বিন্দু থেকে যদি আমি 3টা বিন্দু বাছাই করতে পারি, তাহলে এরকম যতটা বাছাই পাবো প্রতিটা বাছাই এক একটা ত্রিভুজ গঠন করে দিবে। এই জন্য এই ত্রিভুজ গঠন হচ্ছে সমাবেশের মধ্যে, কারণ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা AAC যে ত্রিভুজ বোঝায়, CAH ও সেই ত্রিভুজ বোঝায়। কথা কি বুঝছেন? তার মানে এই ত্রিভুজ গঠনটা সমাবেশের মধ্যে পড়ছে। কনসেপ্টটা কি বোঝা যাচ্ছে? তার মানে এখানে যে 10টা কৌণিক বিন্দু আছে, এই 10টা কৌণিক বিন্দুর মধ্য থেকে যতভাবে আমি 3টা কৌণিক বিন্দু বাছাই করতে পারবো, প্রতি 3টা কৌণিক বিন্দুই কিন্তু এক একটা ত্রিভুজ আমাকে দিবে। তাহলে এই 10টা কৌণিক বিন্দু থেকে 3টা কৌণিক বিন্দু কত প্রকারে বাছাই করা যায় সেটা বের করা, মানে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হবে সেটা বের করা। আমার কথা কি বুঝছেন? কারণ আমি 10টা কৌণিক বিন্দু থেকে 3টা কৌণিক বিন্দু যত প্রকারে বাছাই করব, প্রত্যেকটা বাছাই এক একটা ত্রিভুজ দিবে। কেন? ওই প্রত্যেকটা বাছাইয়ে তো আমি 3টা বিন্দু নিছি, ওই 3টা বিন্দু যুক্ত করলে আমি একটা ত্রিভুজ পাবো। মনে করেন আপনি এই 3টা বিন্দু, এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু নিবেন, এরা 3দেরকে যোগ করলেও কিন্তু একটা ত্রিভুজ পাবেন। এই যে দেখেন, যে কোনো 3টা বিন্দু যুক্ত করলে একটা ত্রিভুজ পাবেন। তার মানে হচ্ছে এই বহুভুজের যে যতগুলো কৌণিক বিন্দু থাকবে, ওই কৌণিক বিন্দুগুলো থেকে প্রতিবারে 3টা করে বাছাই করবেন, যত হবে তত সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? তার মানে এখানে 10টা কৌণিক বিন্দু থেকে 3টা কৌণিক বিন্দু যতভাবে বাছাই করা যায় ঠিক ততটা ত্রিভুজ সৃষ্টি হবে। কারণ একটা ত্রিভুজ সৃষ্টি করার জন্য 3টা কৌণিক বিন্দু যুক্ত করলেই হবে। তাই আমরা 10টা কৌণিক বিন্দু থেকে 3টা কৌণিক বিন্দু সিলেক্ট করতেছি। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? না, ত্রিভুজ গঠন মানে সমাবেশ। ত্রিভুজ গঠন কিসের মধ্যে? সমাবেশের মধ্যে। বুঝতে হবে ত্রিভুজ গঠন আসলেই সমাবেশ। প্রশ্ন হচ্ছে এটা বিন্যাস না কেন? অনেকে বলে যে ভাই এটা বিন্যাস না কেন? কারণ আপনি যদি এই এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, এই 3টা বিন্দুকে বাছাই করেন, এই যে মনে করেন আপনি এবিসি, এই 10টা বিন্দু আছে, এই 10টা বিন্দু থেকে 3টা বিন্দু যতভাবে বাছাই করবেন, তার মধ্যে কি এবিসি একবার আসবে না? এবিসিও আসবে। তাহলে এবিসি বাছাই করছেন, একজন বলছে না এটা এবিসি কে বাছাই করি নাই, আমি এটা বিএসি কে বাছাই করছি। এখন আমাকে বলেন, আপনি তো ত্রিভুজ গঠন করবেন, তাহলে এবিসি বাছাই করে যুক্ত করলে যে ত্রিভুজ পাবেন, বিএসি কে কি আলাদা ত্রিভুজ না? ওই ত্রিভুজই হচ্ছে, ওই ত্রিভুজই হচ্ছে। তার মানে এই জিনিসগুলা, মানে এরা নিজেদের মধ্যে উলটপালট হলে নতুন জিনিস তৈরি হয় না। তার মানে এটা বিন্যাস না, এটা সমাবেশ। কথা বুঝতে হবে, না বুঝলে বিপদ। হ্যাঁ, তার মানে 10টা বিন্দু থেকে, তাহলে 10টি কৌণিক বিন্দু থেকে 3টি কৌণিক বিন্দু যতভাবে বাছাই করা যায়, ততটি ত্রিভুজ সৃষ্টি হবে, ততটি ত্রিভুজ উৎপন্ন হবে, ততটি ত্রিভুজ উৎপন্ন হবে। আপনারা কি বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? তাহলে 10টা কৌণিক বিন্দু থেকে 3টা বিন্দু বাছাই করার উপায়, বাছাই মানে সমাবেশ, 10C3। তাহলে আমাদের উত্তর হচ্ছে 10C3। তো 10C3 কেমনে বের করবেন? উপরে শুরু হবে 10 থেকে, নিচে শুরু হবে 3 থেকে, এভাবে লিখবেন। 10 থেকে কয় ঘর? নিচে যেহেতু 3 আছে, 10 থেকে 3 ঘর, তাহলে 10 থেকে 1 কমালে 9, 9 থেকে 1 কমালে 8, শেষ। আর 3 থেকে কয় ঘর? 3 থেকে 1 পর্যন্ত, 3 × 2 × 1। উপরে শুরু হবে 10 থেকে, নিচে শুরু হবে 3 থেকে। এই 3 দিয়ে 3, 3 9, এই 2 দিয়ে এটা 5 2 × 10। দেখেন এই 5 আর 8 গুণ করলে 5 আসছে 40, 40কে 3 দিয়ে গুণ করলে 3 40 120। তার মানে 120টা ত্রিভুজ সৃষ্টি হবে, 120টা ত্রিভুজ, 120টা ত্রিভুজ। আমি উত্তর দেখে দিচ্ছি, হ্যাঁ 120টা ত্রিভুজ। এইবার আপনারা প্লিজ একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করেন যে আপনারা কনসেপ্টটা বুঝছেন কিনা, যে এই অঙ্কটা কেন সমাবেশ, এই অঙ্কটা কেন সমাবেশের মধ্যে আসছে, এইটুকু বুঝছেন কিনা আমাকে একটু রেসপন্স করেন প্লিজ কাইন্ডলি।
মানে এই অঙ্কটা যে সমাবেশ দিয়ে করতে হবে এইটা বুঝছেন কিনা, বিন্যাস করা যাবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমরা সূত্র লিখে দিচ্ছি। তাহলে কোন একটা বহুভুজের কৌণিক বিন্দুগুলোকে যুক্ত করে ত্রিভুজ গঠন করার জন্য যে সূত্র, সবাই একটু মনোযোগ দেন, সূত্রটা লিখে নেবেন। তাহলে বহুভুজের বাহু কয়টা? এখানে কিন্তু 10 ভুজ ছিল, কিন্তু 10 ভুজ না হয়তো 15 ভুজও হতে পারে, 13 ভুজও হতে পারে, তাই কিনা? তাহলে আমরা জেনারেলি কয় ভুজ? ইন জেনারেল এন ভুজ। এন ভুজ মানে কি? যে বহুভুজের বাহুর সংখ্যা এন সংখ্যক, তাহলে কৌণিক বিন্দুর সংখ্যা হবে এন সংখ্যক। এন সংখ্যক কৌণিক বিন্দু থেকে প্রতিবারে 3টা করে আমরা নিব। আচ্ছা, ওখানে n-2 সংখ্যক ত্রিভুজ হচ্ছে, ওখানে তো একটার উপর আরেকটা ওভারল্যাপ করি নাই আরাফাত। ওখানে যখন ত্রিভুজ বানাইছিলাম তখন কিন্তু একটার উপর আরেকটা ওভারল্যাপ করছিলাম না। এটা হলো সেই এই অন্তঃকোণগুলোর সমষ্টি নির্ণয়ের জন্য n-2 × 180। কিন্তু এখানে ওভারল্যাপ করলেও মানে এখানে যতভাবে করা যাবে ওভারল্যাপ হইলেও সমস্যা নেই। এই যে এইটা আবার এইটা একটা ত্রিভুজ, আবার এইটা একটা ত্রিভুজ, আবার এইটা একটা ত্রিভুজ, এই যে এরকম যত ত্রিভুজ সম্ভব, ঠিক আছে? এই যে এইটা একটা ত্রিভুজ, এরকম যত ত্রিভুজ সম্ভব। বুঝছো? ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমরা কি বলবো? এন ভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করলে প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা। লেখেন, সূত্র লেখেন। এন ভুজ মানে কিন্তু এন সংখ্যক বাহু বিশিষ্ট ভুজ। হ্যাঁ, আর যত ভুজ ততটা কৌণিক বিন্দু। এন ভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা। প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা ইজ ইকুয়াল টু NC3। ব্যাস, NC3, আর কিচ্ছু করা লাগবে না, NC3 করলেই হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে বহুভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে কর্ণের সংখ্যা নির্ণয়। এই দেখেন, কি বলছে? একটি 10 ভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে প্রাপ্ত কর্ণের সংখ্যা কত? এবার তাকান, এবারও কিন্তু বহুভুজের কোশ্চেন। একটি 10 ভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে প্রাপ্ত কর্ণের সংখ্যা। আগের অঙ্কে চাইছিল প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা, এবার চাইছে প্রাপ্ত কর্ণের সংখ্যা। সবাই মনোযোগ দেন প্লিজ। এখন প্রশ্ন হচ্ছে কর্ণ কি? কর্ণ কিন্তু একটা সরল রেখা। মনে করেন আমি একটা বহুভুজ আঁকাচ্ছি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এই যে একটা বহুভুজ। হ্যাঁ, এখন এই বহুভুজের কৌণিক বিন্দু কয়টা হবে? যত ভুজ ততটা কৌণিক বিন্দু। তাহলে 10, ওরা বলছে কত ভুজ? ওরা বলছে 10 ভুজ, তার মানে 10টা কৌণিক বিন্দু। যদিও আমরা 10 ভুজ আঁকাতে পারিনি। হ্যাঁ, তো এই 10টা কৌণিক বিন্দু। কর্ণ মানে কি জানেন? কর্ণ মানে হচ্ছে যে কোনো 2 কৌণিক বিন্দুর সংযোগ রেখাই হচ্ছে কর্ণ। তাহলে এই কৌণিক বিন্দু আর এই কৌণিক বিন্দু যুক্ত করলে এই যে এটা একটা কর্ণ। এই কৌণিক বিন্দু আর এই কৌণিক বিন্দু যুক্ত করলে এটা একটা কর্ণ। যেমন ধরুন এটা ABCD। এই কৌণিক বিন্দু আর এই কৌণিক বিন্দু যুক্ত করলে এটা একটা কর্ণ। এটা কর্ণ। তাহলে এই যে এটা একটা কর্ণ, তার মানে কর্ণ হচ্ছে একটা সরল রেখা। এখন একটা সরল রেখা প্রস্তুত করার জন্য তো আমার 3টা বিন্দু লাগে না, আমার একটা সরল রেখা প্রস্তুত করার জন্য 2টা বিন্দু লাগে। যেমন ত্রিভুজ সৃষ্টি করার জন্য কিন্তু আমার 3টা কৌণিক বিন্দু যুক্ত করতে হচ্ছিল, বাট কর্ণ পাওয়ার জন্য কিন্তু আমার 3টা কৌণিক বিন্দু যুক্ত করতে হবে না। এইটার সাথে এইটা, তার মানে 2টা কৌণিক বিন্দু যুক্ত করলেই হবে। তার মানে এখানে কি? এখানে হচ্ছে আমরা 2টা করে আমি এখানে যত ভুজ ততটা কৌণিক বিন্দু আছে না, এই কৌণিক বিন্দুগুলো থেকে প্রতিবারে আমি যে কোনো 2টা কৌণিক বিন্দু যুক্ত করলেই কিন্তু একটা কর্ণ পাবো। দেখেন, যে কোনো 2টা কৌণিক বিন্দু যুক্ত করলেই কিন্তু একটা কর্ণ পাবো। তার মানে 2টা বিন্দু, এখানে হচ্ছে 2টা কৌণিক বিন্দু সিলেক্ট করতে হবে।
কারণ যে দুইটা কৌণিক বিন্দু সিলেক্ট করব সেই দুইটা কৌণিক বিন্দু যুক্ত করলে একটা কর্ণ। তার মানে যতগুলা কৌণিক বিন্দু আছে সেখান থেকে প্রতিবারে দুইটা করে কৌণিক বিন্দু যুক্ত করলেই যতভাবে বাছাই করতে পারবো প্রত্যেকবারেই আমি এক একটা কর্ণ পেয়ে যাবো। কথা বুঝছেন? তাই এটা কি 10 ভুজ? তাহলে 10 ভুজ, তাহলে এখানে 10 ভুজ, তার মানে এন এর মান 10। এন এর মান 10, এদিকে তাকান, এন এর মান 10। আর আমি সিলেক্ট করতে হবে কয়টা? দুইটা নিলেই হবে। তার মানে এক্ষেত্রে আর এর মান 2। যেমন আগে যে অঙ্কটা করলাম আমরা এই যে ত্রিভুজের ক্ষেত্রে, সেক্ষেত্রে এন এর মান ছিল 10 আর আর এর মান ছিল কিন্তু 3। আর এর মান 3, আর এর মান 3। কেন? আমাকে 3টা বিন্দু সিলেক্ট করলে ত্রিভুজ পাওয়া যাবে। কথা বুঝতে পারছেন কিনা বলেন? এখন এখানে আমার কি গেল? তাহলে আমার এন এর মান 10, এই যে 10 ভুজ, এন এর মান 10। এই 10টা বিন্দু থেকে আমাকে দুইটা বিন্দু সিলেক্ট করতে হবে। তাহলে যতটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আর। তাহলে 10c2, এদিকে তাকান, তাহলে 10c2, এই 10, এদিকে তাকান, এই 10c2 ক্যালকুলেট করলে কত আসবে? 10 × 9 ডিভাইডেড বাই 2 × 1। এই যে 10 থেকে শুরু হবে, কয় ঘর পর্যন্ত যাবে? 2 ঘর, কেন এখানে 2 লেখা আছে। তাহলে 10 × 9 আর নিচে 2 × 1, এটা যেটা 5 বার 5 9 45। সবাই একটু তাকাবেন প্লিজ। এই 45টা কি? এখানে একটু ভুল হবে, এখানেই মানুষ ভুল করে ফেলবে, এই ভুলটা যেন না হয়। এদিকে তাকান, এই 45টা হলো এই যেখানে এখানে যে 10টা বিন্দু আছে না, এই 10টা বিন্দু থেকে যে কোনো দুইটা বিন্দু সিলেক্ট করা যাবে, এরকম 45টা ওয়ে আছে। এদিকে তাকান, এই 45টা ওয়ের মধ্যে, আচ্ছা এই এ বিন্দু, এটা যদি বি বিন্দু, এটা আচ্ছা বি দেবো না, এটা ধরেন এটা আমি এফ দিলাম। এই এ বিন্দু আর এফ বিন্দু যদি আমি যুক্ত করি, এটা কিন্তু কর্ণ হবে না, এটা কিন্তু কর্ণ না, এটা কিন্তু বাহু। তার মানে যে কোনো দুইটা বিন্দু সিলেক্ট করলেই কর্ণ হবে না। কথা কি বুঝছেন? এই দুইটা বিন্দু সিলেক্ট, এই এ বিন্দু আর এফ বিন্দু সিলেক্ট করলে কিন্তু কর্ণ হবে না, কারণ এটা তো কর্ণ না, এটা তো বাহু। আবার এই বিন্দু আর এই বিন্দু সিলেক্ট করলে কিন্তু কর্ণ হবে না, এটা তো বাহু। কথা কি বুঝছেন? তার মানে হচ্ছে কর্ণ, তার মানে এই যে বাহু আছে, কয়টা বাহু আছে এখানে? কয়টা বাহু আছে? কয়টা বাহু আছে বলেন তো? 10 ভুজ, তার মানে 10টা বাহু আছে। তার মানে এই যে 45টা আমি পাইছি না, 10টা কৌণিক বিন্দু থেকে কতভাবে দুইটা কৌণিক বিন্দু সিলেক্ট করা যায়, এরকম 45টা ওয়ে পাইছি না। এই 45টার মধ্যে এই 10টা বাহু কাউন্ট হয়ে গেছে, এই 10টা বাহু কাউন্ট হয়ে গেছে, ওই 10টা বাহু কর্ণ না। ওই 10টা বাহু কর্ণ না, ওই 10টা বাহু হচ্ছে বাহু। কথা কি বুঝছেন? তাহলে আমাকে অতএব কর্ণের সংখ্যা কেমনে পাবেন? কর্ণের সংখ্যা হচ্ছে এই যে 10টা বিন্দু থেকে দুইটা বিন্দু সিলেক্ট করলে যত পাইছেন সেখান থেকে বাহুর সংখ্যা বাদ দিতে হবে। তার মানে কর্ণের সংখ্যা হচ্ছে 35। এই জায়গায় অনেকে ভুল করবে, অনেকে 10c2 বের করে দিয়ে চলে আসবে, কারণ মনে করবে যে 10টা বিন্দু থেকে দুইটা বিন্দু যতভাবে বাছাই করা যাবে ততভাবেই তো কর্ণ পাবেন না। 10টা বিন্দু থেকে দুইটা বিন্দু যতভাবে বাছাই করবেন ততটা সরল রেখা পাবেন। এদিকে তাকান, এই 10টা বিন্দু থেকে দুইটা বিন্দু বাছাই করা যায় 45টা ওয়ে, তাহলে 45টা সরল রেখা। সেই সরল রেখার মধ্যে এই বাহু আছে, এই কর্ণগুলো আছে, এই বাহুগুলো তো নেওয়া যাবে না। আপনারা কি বুঝছেন কথাটা? 10টা বিন্দু থেকে দুইটা বিন্দু বাছাই করার উপায় হচ্ছে 45। তার মানে 45টা সরল রেখা। এটাও তো সরল রেখা, এটাও তো সরল রেখা, এগুলো কি কর্ণ? এগুলো তো কর্ণ না। তার মানে যখন আপনাকে বলবে কোন বহুভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে প্রাপ্ত কর্ণের সংখ্যা নির্ণয় করুন, তখন সূত্র কি? তখন হচ্ছে আপনি যদি এন ভুজ হয়, এদিকে তাকান, এন ভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে, আমি সূত্র লিখে দিচ্ছি, হ্যাঁ, এই যে সূত্র লেখেন, এন ভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে, কৌণিক বিন্দুগুলো যুক্ত করে প্রাপ্ত কর্ণের সংখ্যা, প্রাপ্ত কর্ণের সংখ্যা কত বলেন? NC2। যত বাহু ততটা কৌণিক বিন্দু না, আর প্রতি অতগুলো কৌণিক বিন্দু থেকে দুইটা কৌণিক বিন্দু সিলেক্ট করব, NC2। তাহলে কি করতে হবে? কৌণিক বিন্দুগুলো থেকে দুইটা কৌণিক বিন্দু সিলেক্ট করা যায় যতভাবে, সেখান থেকে এই বাহুগুলো যেহেতু কর্ণ হয় না, তাই বাহুর সংখ্যা বিয়োগ দিতে হয়। তো বাহুর সংখ্যা 10 ছিল, তাই 10 বিয়োগ করছি। এখানে বাহুর সংখ্যা কত? এন ভুজ মানে এন বাহু, তাহলে এন বিয়োগ করতে হবে। তাহলে আমাদের সূত্র হলো এটা। বুঝছেন কিনা বলেন?
কেন এটা কাজ করছে না? কেন, কি বলছেন? এটা কি বুঝেন নাই? ফারজানা রুবি, আপনি কি এটা বোঝেন নাই? কেন আমরা, শোনেন, এখানে 10টা বিন্দু আছে, 10টা বিন্দু থেকে 2টা বিন্দু সিলেক্ট করতেছি কত ভাবে? 45 ভাবে। কর্ণ হতে হলে চতুর্ভুজ হতে হয় না, বুঝিনি। কেন? অবশ্যই হবে, চতুর্ভুজ তো একটা বহুভুজ। চতুর্ভুজ একটা বহুভুজ না? এই যে ধরেন এটা একটা চতুর্ভুজ, আপনি এই দুইটা যুক্ত করলেন, এই দুইটা যুক্ত করলেন, তাহলে এখানে চতুর্ভুজের বাহু কয়টা? এদিকে তাকান, চতুর্ভুজের বাহু কয়টা? চতুর্ভুজের বাহু হচ্ছে 4টা। তাহলে চারটা বাহু মানে শীর্ষবিন্দু কয়টা? 4টা। তাহলে 4টা শীর্ষবিন্দু থেকে 2টা শীর্ষবিন্দু সিলেক্ট করেন, 4c2। 4c2 কত আসে? 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, 3 দুগুণে 6। তার মানে 4টা শীর্ষবিন্দু থেকে 2টা বিন্দু সিলেক্ট করার উপায় 6টা। তার মানে 6টা সরলরেখা হবে। তার মধ্যে কিন্তু এই চতুর্ভুজের যে 4টা বাহু আছে, এই 4টা বাহু তো কর্ণ হবে না। তাহলে কর্ণের সংখ্যা কত হবে? 6 থেকে 4 বাহু বাদ দিতে হবে, 6 - 4 2টা। এই যে সেই 2টা হলো এই একটা, এই একটা, কেন হবে না? এবার কি বুঝছেন? আচ্ছা, তাহলে আমি আবার বলছি, এখানে আমাদের কোশ্চেন হচ্ছে 2টা, বহুভুজের শীর্ষবিন্দুগুলো যুক্ত করে, বহুভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে ত্রিভুজ সংখ্যা গঠনের কথা বলতে পারে, বহুভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে কর্ণের সংখ্যা বলতে পারে। যদি বলে বহুভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা, তাহলে সেক্ষেত্রে NC3, ব্যাস। বহুভুজের কৌণিক বিন্দুগুলোকে যুক্ত করে প্রাপ্ত কর্ণের সংখ্যা, তাহলে NC2 - N, ব্যাস। এই দুইটা জিনিস মাথায় থাকবে না? ওকে, নেক্সটে কি বলছে? একটি অষ্টভুজ। এবার এটা আপনারা করেন তো, এটা আপনারা করেন প্লিজ। এটা কত হবে বলেন তো? একটি অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে প্রাপ্ত ত্রিভুজ ও কর্ণের সংখ্যা কত হবে? আচ্ছা, প্রথমে কি বলছে? আচ্ছা, উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে বলছে অষ্টভুজ, বুঝতে পারছেন? অষ্টভুজ মানে 8 বাহু, 8 বাহু মানে 8 কৌণিক বিন্দু। অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা ও কর্ণের সংখ্যা। তাহলে প্রথমে ত্রিভুজ সংখ্যা, তাহলে ত্রিভুজ সংখ্যা কেমনে বেরোবে? তাহলে ত্রিভুজ, অষ্টভুজ মানে 8 বাহু, 8টা শীর্ষবিন্দু। আর এই 8টা শীর্ষবিন্দু থেকে ত্রিভুজ পেতে হলে আমাকে 3টা শীর্ষবিন্দু নিতে হবে, সিলেক্ট করতে হবে, 8c3। 8c3 মানে বুঝতেই পারছেন, উপরে শুরু হবে 8 থেকে, নিচে শুরু হবে 3 থেকে। 8 থেকে শুরু করে 3 ঘর, তার মানে 7 ইন্টু হচ্ছে 6, আর 3 থেকে শুরু করে 1 পর্যন্ত, 3 2 1। এই 3 দুগুণী 6, আর 6 কাটা, 7 8 56। তার মানে ত্রিভুজ আছে 56টা। এবার হচ্ছে কর্ণ। তাহলে কর্ণ কয়টা? আচ্ছা, কর্ণ হচ্ছে কি, এই 8টা বিন্দু থেকে আমাকে প্রতিবারে 2টা সিলেক্ট করতে হবে। 2টা সিলেক্ট করলে আমি কিন্তু সব কর্ণ পাবো না। এই কর্ণগুলোর মধ্যে এগুলো হচ্ছে সরল রেখা পাবো। এই সরল রেখাগুলোর মধ্যে কিছু আছে কর্ণ, কিছু আছে ওই অষ্টভুজের বহুভুজের বাহু। বাহুগুলো বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে? 8 বাদ দিতে হবে, বাহুর সংখ্যা, তাই না? হ্যাঁ, তাহলে এখানে 8c2 মানে 8, আচ্ছা শুরু হবে 8 থেকে, আর নিচে শুরু হবে 2 থেকে। 8 ইন্টু 7, 2 ইন্টু 1 -8। তো এটা হচ্ছে 4, 4 সাথে 28, 28 - 8 20। তার মানে আপনার কর্ণের সংখ্যা হবে 20টা, আর ত্রিভুজ সংখ্যা হবে 56টা। খুবই সহজ, শুধু একটু মাথায় রাখতে হবে বিষয়গুলো। হ্যাঁ, বুঝে রাখলে পরে মনে থাকবে, না হলে কিন্তু মনে থাকবে না। এখানে কি বলছে দেখেন,
একটি বহুভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করলে প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা হয় 56। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটি ত্রিভুজের কি বলছে, একটি ত্রিভুজের কৌণিক বহুভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করলে প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা হয় 56। বলছে বহুভুজের বাহুর সংখ্যা কত। তাহলে আগে বুঝতে হবে কি নির্ণয় করতে বলছে। এর আগে যে অঙ্কগুলা করলাম সেখানে বহুভুজের বাহুর সংখ্যা দেওয়া থাকতো, অষ্টভুজ, 10 ভুজ, আর কৌণিক বিন্দুগুলোকে যুক্ত করলে কতটা ত্রিভুজ পাওয়া যায়, কতটা কর্ণ পাওয়া যায় সেটা বের করতে বলছিল, রাইট। আর এখানে বলছে বহুভুজের কৌণিক বিন্দুগুলোকে যুক্ত করে প্রাপ্ত ত্রিভুজের সংখ্যা 56, মানে এখানে 56টা ত্রিভুজ পাওয়া যায় এটা বলে দেওয়া আছে। বলছে তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত। তার মানে বহুভুজের বাহুর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি না, মনে আছে? বহুভুজের বাহুর সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি না। তাহলে এই কোশ্চেনে এন চাইছে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন তাহলে বহুভুজের বাহুর সংখ্যা, আমি তার মানে এই অঙ্কে চাইছে বহুভুজের বাহুর সংখ্যা মানে এন কত। তাহলে আমি জানি না যে এই অঙ্কে বহুভুজের মানে এই অঙ্কে বহুভুজের বাহুর সংখ্যা কত। তাহলে ধরে নিব যে ধরি বহুভুজের বাহুর সংখ্যা এন, বহুভুজের বাহুর সংখ্যা ইজ ইকুয়াল টু এন, বহুভুজের বাহুর সংখ্যা ইজ ইকুয়াল টু এন। তাহলে এন ভুজ বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দুগুলোকে যুক্ত করে প্রাপ্ত ত্রিভুজের সংখ্যা NC3, মনে আছে? তাহলে ত্রিভুজ সংখ্যা NC3 এটা আমরা জানি, এবং এই ত্রিভুজের সংখ্যা দেওয়া আছে 56, তার মানে এই NC3 এর মান হচ্ছে 56। এইটা ক্যালকুলেট করে আপনাকে এন এর মান বের করতে হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, এখন আমরা সূত্রে ফেলবো। তাহলে সূত্র কি মনে করেন তো? তাহলে এখানে শুরু হবে কি থেকে বলেন? উপরে শুরু হবে এন থেকে আর নিচে শুরু হবে 3 থেকে। এন থেকে শুরু হয়ে 3 ঘর, এন থেকে 1 কমালে কত হয়? n-1। n-1 থেকে 1 কমালে n-2। ওকে, আর নিচে 3 থেকে কত পর্যন্ত? 3, 2, 1, আর ওই পাশে কত? 56। আচ্ছা, তাহলে এই পাশে কি আছে? n ইন্টু n-1 ইন্টু n-2, আর ওই পাশে আছে 56, আর এই 3 দুগুণী কত হয়? 6, সেই 6 ওই পাশে যে গুণ হবে 56 ইন্টু 6। বুঝছেন কিনা বলেন? এইবার গতানুগতিক ভাবে চিন্তা করা যাবে না, গতানুগতিক ভাবে চিন্তা করা যাবে না। গতানুগতিক ভাবে চিন্তা করলে আপনি এই অঙ্কটা করে আসতে পারবেন না। কেন? দেখেন, আপনি এখন যদি এগুলা গুণ করেন, এই এন এর সাথে এটা গুণ করলে হবে n স্কোয়ার, তার সাথে এটা গুণ করলে হবে n কিউব, তার মানে এটা একটা ঘন সমীকরণ চলে আসবে। তাহলে ফাংশন করে সমাধান করে এন এর মান বের করতে হবে, যেটা প্রিলিমিনারি পরীক্ষার হলে খুব টাফ। কিন্তু এই কাজটা করবেন না, আপনি একটু বুদ্ধি খাটান। এখানে এই 3টা সংখ্যা কিন্তু ক্রমিক, এটাকে বুঝেন? এদিকে তাকান প্লিজ। এই যে এখানে n, তারপর n-1, তারপর n-2, এই সংখ্যা 3টা কিন্তু ক্রমিক, পরপর। কারণ n থেকে n-1 এক ছোট, n-1 থেকে n-2 আর এক ছোট। তার মানে এই 3টা সংখ্যা কি ক্রমিক না, পরপর না? যেহেতু এই 3টা সংখ্যা ক্রমিক এবং এরা এই পাশে কি আছে? গুণ আকারে আছে। দেখেন, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, 3টা সংখ্যা গুণ আকারে আছে। তার মানে 3টা ক্রমিক সংখ্যা এই পাশে গুণ আকারে আছে, মাঝখানে যেহেতু ইকুয়াল সাইন, তার মানে এই পাশেও 3টা ক্রমিক সংখ্যা গুণ আকারেই থাকবে। ওকে, তাহলে এই পাশে আছে n ইন্টু n-1 ইন্টু n-2 ইজ ইকুয়াল টু, এই 56কে ভাঙেন তো, 7 গুণ 8 গুণ হচ্ছে 6। দেখছেন? এই দেখেন 7, 6, 8 এরাও ক্রমিক সংখ্যা। তাহলে এই পাশে n ইন্টু n-1 ইন্টু n-2 ইজ ইকুয়াল টু, এই 8কে প্রথমে লেখেন, তারপরে 7 লেখেন, তারপরে 6 লেখেন। কেন? কারণ এই পাশে এই 3টা সংখ্যার মধ্যে n সবচেয়ে বড়, তার চেয়ে এক ছোট, তার চেয়ে এক ছোট। তাহলে এখানে যেহেতু প্রথমে সবচেয়ে বড়টা, তারপরে তার চেয়ে ছোটটা, তারপরে তার চেয়ে ছোটটা, তাই এই পাশেও আমি ওইভাবে লিখলাম, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, মাঝারি, মাঝারি, তারপরে, তারপরে। তার মানে এবার আপনি সিরিয়ালি বসান। এই n এর মান হচ্ছে 8, n এর মান কত? 8। বুঝতে পারছেন কি? তাহলে n ইজ ইকুয়াল টু 8। আমাকে ওই n ই চাইছে, বাহুর সংখ্যা চাইছে। বুঝছেন কিনা বলেন? n এর মান 8। একটু টেকনিক্যাল হতে হবে, না হলে কিন্তু পরীক্ষার হলে করে আসা কঠিন। যদিও আরো ওয়ে আছে, আমি বলছি অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট, ওপিটি মেথড অ্যাপ্লাই করে ফেলবেন। অপশন টেস্ট, অপশন টেস্ট মানে কি? অপশনে মান দেওয়া থাকবে, সেই মান থেকে আপনি করে ফেলবেন। এটা কি বুঝছেন? এই প্রসেসটা বুঝছেন? লিখিত পরীক্ষা এটা করা যাবে, নো প্রবলেম। অপশন টেস্ট কিভাবে? অপশনে কিন্তু আপনার বাহুর মান দেওয়া থাকবে। আমি একটু মুছে দিচ্ছি, এগুলো মুছে দেই। হ্যাঁ, অপশনে মনে করেন 1 নম্বর অপশন দেওয়া আছে 7, 2 নম্বর অপশনে 8, 3 নম্বর অপশনে 9, 4 নম্বর অপশনে 10। তাহলে বাহুর সংখ্যা দেওয়া আছে। এখন আপনি তো জানেন যে বহুভুজের কৌণিক বিন্দুগুলোকে যুক্ত করে প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা কত হবে? প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা হবে NC3, এবং কোশ্চেনে বলা আছে ত্রিভুজ সংখ্যা 56। এইবার আপনাকে দেখতে হবে অপশনে
অপশনে কোন এন এর মান ব্যবহার করে NC3 করে 56 আসে সেটা আমাদের উত্তর। ক্লিয়ার? এটা সবচেয়ে সহজ। তাহলে এন এর মান যদি 7 হয়, তাহলে এন এর মান 7 বসে 7C3 এটার মান 56 আসতে হবে। দেখি আসে কিনা। উপরে 7 থেকে শুরু, নিচে 3 থেকে শুরু। 3 থেকে 3 2 1 আর 7 থেকে কয় ঘর? 3 ঘর। 7 6 5। এই 3 দুগুণ 6 কেটে গেল, 5 সাথে 35। তার মানে এন এর মান যদি 7 হয় তাহলে NC3 আসতেছে 35, কিন্তু আমার তো আসার কথা 56, তার মানে 7 উত্তর না। এবার এন এর মান যদি 8 হয় তাহলে 8C3। তাহলে উপরে হচ্ছে 8 থেকে শুরু, নিচে হচ্ছে 3 থেকে শুরু। 3 থেকে শুরু করে 1 পর্যন্ত আর 8 থেকে শুরু করে 3 ঘর। 8 7 6। এই 6 3 দুগুণী 6, 3 দুগুণী 6 কাটা 27 56। তাহলে এই এন এর মান 8 ব্যবহার করে আমার 56 আসছে, সুতরাং আমার উত্তর হচ্ছে এন এর মান 8। জি, অপশন টেস্ট ইজি হবে, আমি তো সেটা বলছি। আমি দুইটা মেথডই করে দিব, সমস্যা নাই। অপশন টেস্ট ইজি। আচ্ছা, এখানে কি বলছে? আচ্ছা, একটি বহুভুজের কর্ণের সংখ্যা 9 হলে একটি বহুভুজের কর্ণের সংখ্যা 9টি হলে বাহুর সংখ্যা কত? এখানে কিন্তু বলছে কর্ণের সংখ্যা, একটু তাকাবেন প্লিজ। কর্ণের সংখ্যা 9, একটি বহুভুজের কর্ণের সংখ্যা 9 হলে বাহুর সংখ্যা কত? তার মানে এখানে এন এর মান বাহুর সংখ্যা চাইছে, বহুভুজের বাহু। আর আগে যে কোশ্চেন সলভ করছিলাম সেখানে বহুভুজের বাহুর সংখ্যা দেওয়া ছিল বা কৌণিক বিন্দু দেওয়া ছিল। বাহুর সংখ্যা দেওয়া ছিল, বাহু যত কৌণিক বিন্দু তত। বাহুর সংখ্যা দেওয়া ছিল, কর্ণ বের করছি, ত্রিভুজ বের করছি। এবার কর্ণের সংখ্যা দেওয়া আছে, বাহুর সংখ্যা চাইছে। তাহলে আমরা ধরে নিব যে এই বহুভুজের n সংখ্যক বাহু আছে, আর ওই n এর মান বের করতে বলছে। এখন কর্ণের সংখ্যা নির্ণয়ের সূত্র কি? NC2 মাইনাস n, মনে আছে? NC2 মাইনাস n, এটা হলো কর্ণের সংখ্যা নির্ণয়ের সূত্র, তাই না? n সংখ্যক বাহু থেকে, n সংখ্যক কৌণিক বিন্দু থেকে দুইটা কৌণিক বিন্দু সিলেক্ট করব, তার বাহুর সংখ্যা বাদ দিবে, এটা হচ্ছে কর্ণের সংখ্যা। কর্ণের সংখ্যা বের করার সূত্র, বুঝে গেছেন? কর্ণের সংখ্যা বের করার সূত্র। আর এই কর্ণের সংখ্যা দিয়ে আছে 9, তার মানে এই টোটালটা ইজ ইকুয়াল টু 9। এটা ক্যালকুলেশন করে এখন আপনাকে n এর মান বের করতে হবে, বুঝছেন? তাহলে NC2 এটা কি হবে? NC2 উপরে শুরু হবে n থেকে, নিচে শুরু হবে 2 থেকে। 2 থেকে 2 into 1। আর n থেকে কয় ঘর? এখানে 2 আছে, তার মানে 2 ঘর। তাহলে n থেকে 1 কমালে n - 1। ক্লিয়ার? সরি। আর ওই পাশে আছে কত? 9। তাহলে উপরে থাকতেছে কত? n into n - 1। আর এই 2 ওই পাশে যায়, 9 দুগুণে 18। ওকে, এবার এটা গুণ করে দেন। তাহলে n স্কয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 18। এই 18 এই পাশে নিয়ে আসলে কি হচ্ছে? মাইনাস এন। এইটুকু হচ্ছে সূত্রের জন্য মাইনাস এন বাদ পড়ে গেছে, মাইনাস এন বাদ পড়ে গেছে। আচ্ছা দেখেন, তো এখানে লসাগু কত? লসাগু হচ্ছে 2, তাহলে উপরে থাকতেছে n into n plus n minus 1, আর এখানে হচ্ছে মাইনাস 2n ইজ ইকুয়াল টু 9। তাহলে এখানে গুণ করে দিলে পরে কি হচ্ছে? n স্কোয়ার মাইনাস n মাইনাস 2n, আর এই পাশে হচ্ছে 9 দুগুণে 18। ওকে, আচ্ছা তাহলে এবার n স্কোয়ার মাইনাস 3n, এই 18 এই পাশে নিয়ে আসলে মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম করতে হবে। 18 কে ভাঙলে লেখা যায় 3 6 18, সেই 6 আর 3 বিয়োগ করলে হবে 3, তার মানে n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস 6n প্লাস 3n মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে n কমন নিলে থাকবে n মাইনাস 6 প্লাস 3 কমন নিলে n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন n মাইনাস 6 কমন নিলে n প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 মানে n ইজ ইকুয়াল টু 6, আর n প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 মানে n ইজ ইকুয়াল টু মাইনাস 3। এই n হচ্ছে বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা নেগেটিভ হতে পারে না, তাই মাইনাস 3 মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে n ইকুয়াল টু কত? 6, তার মানে n এর মান 6, তার মানে এটা হচ্ছে ষড়ভুজ। এটা একটা ষড়ভুজ, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা এটা অপশন টেস্ট করতে পারেন। অপশন টেস্ট, অপশন টেস্ট, অপশন টেস্ট সহজ হবে। অপশন টেস্ট মানে অপশনে কি দেওয়া থাকবে? যেহেতু আমাদের বহুভুজের বাহুর সংখ্যা বের করতে বলছে, তার মানে অপশনে বাহুর সংখ্যা দেওয়া থাকবে। এবার দেখতে পাচ্ছি যে এই অপশনে যে বাহুর সংখ্যা দেওয়া আছে, কোন মানটা আমার এই সূত্রে বসায়ে 9টা কর্ণ আসে সেটা আমাদের উত্তর। কথা কি বুঝছে? সেটা আমাদের উত্তর। মনে করেন অপশনে দেওয়া আছে 5 6
7 8, এই যে 4টা বাহু আমাদের এরকম দেওয়া আছে। তা আপনি ধরে নেন যে n এর মান হচ্ছে 5, তাহলে কর্ণের সংখ্যা বের করার সূত্র কি? nc2 মাইনাস n এর মান যদি 5 বসান, তাহলে এখানে 5 বসালে 5c2 মাইনাস 5 হয় কিনা দেখেন। তাহলে আগে 5c2 বের করেন, 5c2 বের করেন, আগে 5c2 বের করেন। কি রে ভাই, 5c2 বের করেন, তাহলে 5c2 মানে 5, নিচে হচ্ছে 2, 5 into 4, 2 into 1, 5 দুগুণে 10। এই 10 থেকে 5 বাদ দেন, যেহেতু 5টা বাহু ধরে নিছে নিজে, 10 থেকে 5 বাদ দিলে 5টা কর্ণ, কিন্তু কোশ্চেনে বলা আছে 9টা কর্ণ, সুতরাং এটা আমাদের উত্তর না। কথা কি বুঝছেন? অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হবে, অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হবে। এই যে কর্ণের সংখ্যা বের করার সূত্র, সেখানে n এর মান বসাই দিয়ে দেখতে হবে কর্ণের সংখ্যা 9 আসে কিনা। এইবার দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপে চলে আসছে আমরা। এবার কিন্তু বহুভুজ না, এবার কিন্তু বহুভুজের কৌণিক বিন্দু না, এবার হচ্ছে 3টি বিন্দু ও সমরেখ নয়। এখানে একটু লেখাটা একটু বাংলাটা একটু চেঞ্জ হবে। 3টি বিন্দু সমরেখ নয় এরকম না, 3টি বিন্দু ও সমরেখ নয়, বা কোনো 3টি বিন্দু সমরেখ নয় এরকম। বাংলাটা হচ্ছে 3টি বিন্দু ও সমরেখ নয়। সমরেখ নয় মানে কি? মানে 3টা বিন্দুও সমরেখ না। এর মানে কি? মানে একটা রেখার উপর 3টা বিন্দুও অবস্থান করছে না, 4-5টা তো অবস্থান করছেই না। হ্যাঁ, 3টি বিন্দুও, এখানে এই কথাটা এরকম, 3টি বিন্দুও সমরেখ নয়, এর 15টি বিন্দু দ্বারা কতটি সরল রেখা অঙ্কন করা যাবে? এতক্ষণ আমরা যে বিন্দুগুলা যুক্ত করছিলাম সেই বিন্দুগুলা ছিল হচ্ছে একটা বহুভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু, তাই না? আর এবার কিন্তু বহুভুজের এই যে 15টা বিন্দু, এই 15টা বিন্দু হচ্ছে কোন সমতলে অবস্থিত। মনে করেন যে এখানে 15টা বিন্দু অবস্থিত করতেছে, এরকম 15টা বিন্দু, বুঝছেন? মনে করেন এখানে 15টা বিন্দু আছে, এই বিন্দুগুলোর মধ্যে 3টা বিন্দুও সমরেখ নয়। যদি এখানে 3টা বিন্দু সমরেখ হয়ে গেছে হয়তো, মানে কিন্তু কোনো 3টা বিন্দু সমরেখ হবে না। এরকম 15টা বিন্দু থেকে আমি কতটা সরল রেখা অঙ্কন করতে পারবো? এর জন্য আপনার একটা বেসিক লাগবে, যে একটা সরল রেখা অঙ্কন করতে হলে কয়টা বিন্দু যুক্ত করতে হয়। একটা সরল রেখা অঙ্কন করতে হলে কয়টা বিন্দু যুক্ত করতে হয় এটুকু জানতে হবে। তো আমরা জানি যে কোনো 2টা বিন্দু যদি আমরা যুক্ত করি তাহলে একটা সরল রেখা পাওয়া যায়, তাই কিনা? তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু যদি যুক্ত করি তাহলে এটা কি সরল রেখা? এ বি সরল রেখা না বি এ সরল রেখা? কেউ বললো এ বি সরল রেখা, কেউ বললো বি এ সরল রেখা। আসলে একই, এ বিও যা বিও তাই বোঝাচ্ছে। সুতরাং এরা নিজেদের মধ্যে উলটপালট হওয়াতে নতুন জিনিস তৈরি হচ্ছে না। সুতরাং এই সরল রেখা কিন্তু সমাবেশ দিয়ে করতে হবে। কথা কি বুঝছেন? তার মানে 2টা বিন্দু যুক্ত করলেই আমাদের সরল রেখা হয়ে যায়। তার মানে এখানে মোট বিন্দু আছে 15টা, এই 15টা বিন্দুর যে কোনো 2টা যুক্ত করলে কিন্তু সরল রেখা হবে। এই যে কোনো 2টা যুক্ত করলে কিন্তু সরল রেখা হবে। এই যে দেখছেন, আমার কথা কি বুঝতে পারতেছেন? যে কোনো 2টা যুক্ত করলে কি হয়ে যাবে? সরল রেখা হবে। এই যে তাহলে এরকম 2টা বিন্দু যুক্ত করা যায় কত ওয়েতে? তার মানে এই 15টা বিন্দু থেকে আমি 2টা বিন্দু যতভাবে বাছাই করতে পারবো, 2টা বিন্দু যতভাবে বাছাই করতে পারবো, সেই প্রতি 2টা বিন্দু যুক্ত করলে একটা সরল রেখা হবে। তার মানে যতগুলো বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দুগুলো থেকে 2টা করে বিন্দু বাছাই করব, যত প্রকারে বাছাই করা যাবে তত প্রকারেই সরল রেখা তৈরি হবে। কারণ একটা সরল রেখা তৈরি হতে হলে 2টা বিন্দু লাগে। তাহলে আমি 15টা বিন্দু দেওয়া আছে ভিন্ন ভিন্ন, ওই ভিন্ন ভিন্ন 15টা বিন্দু থেকে 2টা বিন্দু বাছাই করব যতভাবে, প্রতি বাছাইতে একটা করে সরল রেখা তৈরি হবে। একবার 2টা বিন্দু বাছাই করবা, তাদেরকে যুক্ত করে দিবে, একটা সরল রেখা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এই 15টা বিন্দু থেকে আমাকে 2টা বিন্দু যতভাবে আমি বাছাই করতে পারবো ঠিক ততটা সরল রেখা তৈরি হবে। ঠিক আছে? তাহলে 15টা, তবে অবশ্যই 3টি বিন্দুও সমরেখ নয় এরকম হতে হবে। সমরেখ হলে কি হবে আমি পরে বলতেছি। এখানে 3টা বিন্দু সমরেখ নাই, এরকম কোনো বিন্দু নাই যেখানে 3টা বিন্দু সমরেখ। তাহলে 15টা বিন্দু থেকে 2টা বিন্দু বাছাই করা যাবে, যতভাবে সরল রেখা উৎপন্ন হবে ততটা। তাহলে 15টা বিন্দু থেকে 2টা বিন্দু বাছাই করার উপায় হচ্ছে 15c2। ব্যাস, এবার ক্যালকুলেশন করতে হবে। উপরে 15 থেকে শুরু, নিচে 2 থেকে শুরু। 15 থেকে 2 ঘর, তাহলে 15 × 14, আর 2 থেকে 1 পর্যন্ত 7 × 2 = 14, 7 × 15 = 105। তার মানে এখানে 105টা সরল রেখা তৈরি হবে। ত্রিভুজ না, সরল রেখা। 2টা বিন্দু
প্রতি দুইটা বিন্দু সিলেক্ট করে যুক্ত করলেই তো একটা সরলরেখা। তাহলে এই 15টা বিন্দু থেকে দুইটা বিন্দু যতভাবে সিলেক্ট করা যাবে ঠিক ততটা সরলরেখা তৈরি হবে। আশা করি কনসেপ্টটা বুঝছেন। ক্লিয়ার? একদমই সিম্পল। এইবার দেখেন এখানে কি বলছে, এখানে বলছে একটি সমতলে 15টি বিন্দু অবস্থিত যার মধ্যে 9টি বিন্দু একই রেখার উপর অবস্থিত। এই যে দেখেন, এখানে কিন্তু সতর্ক হতে হবে। এখানে কিন্তু যখন দেখবেন যে একই রেখার উপর কিছু বিন্দু অবস্থান করতেছে তখন সতর্ক হতে হবে। ওই বিন্দুগুলো যুক্ত করে প্রাপ্ত সরলরেখা কতটি হবে দেখেন। তাহলে এখানে কি বলছে, 15টা বিন্দু মোট, তার মধ্যে 9টা বিন্দু একই রেখায় অবস্থান করছে। তাহলে 15টা বিন্দু, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আচ্ছা এই হলো 6টা, আর আলাদা এক জায়গায় মনে করেন 9টা বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করতেছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। দেখেন এই হলো 15টা বিন্দু। এখন প্রথমে আমাকে কি করতে হবে, এদিকে তাকান, আমাকে প্রথমে এই 15টা বিন্দু থেকে দুইটা বিন্দু সিলেক্ট করা যায় যতভাবে, মানে যতগুলো সরলরেখা হওয়া সম্ভব প্রথমে সেটা বের করব। তাহলে 15টা বিন্দু থেকে দুইটা বিন্দু সিলেক্ট করা বা বাছাই করার উপায় আছে 15C2। তার মানে এই 15টা বিন্দু থেকে দুইটা বিন্দু করে যদি যুক্ত করি বা বাছাই করি তাহলে আমার 15C2 এত সংখ্যক সরলরেখা উৎপন্ন হবে। আমরা কথা কি বুঝছেন, এত সংখ্যক সরলরেখা উৎপন্ন হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এদিকে তাকান প্লিজ, এবার বুঝতে পারবেন, আমি যদি এই দুইটা বিন্দু যুক্ত করি তাহলে একটা সরলরেখা তৈরি হবে। সেই সরলরেখাটা কিন্তু এই 15C2 মধ্যে আছে। এদিকে তাকান প্লিজ। আবার এই বিন্দু আর এই বিন্দু যদি যুক্ত করি তাহলে যে সরলরেখাটা তৈরি হবে সেটা কিন্তু এই বিন্দুর উপর, এই 15C2 মধ্যে আছে। আবার এই বিন্দু আর এই বিন্দু যদি যুক্ত করি তাহলে যে সরলরেখাটা তৈরি হবে সেই সরলরেখাটাও কিন্তু এই 15C2 মধ্যে আছে। এই বিন্দু আর এই বিন্দু যদি যুক্ত করি তাহলে যে সরলরেখাটা তৈরি হবে সেই সরলরেখাটাও এই বিন্দুর মধ্যে আছে। আবার এই বিন্দু আর এই বিন্দু যদি যুক্ত করি তাহলে যে সরলরেখা তৈরি হবে সেটাও এর মধ্যে আছে। এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করলে যে সরলরেখা তৈরি হবে সেটাও এর মধ্যে আছে। এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করলে যে সরলরেখা তৈরি হবে সেটাও এর মধ্যে আছে। এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করলে যে সরলরেখা তৈরি হবে সেটাও এর মধ্যে আছে। এখন এই বিন্দু আর এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা যুক্ত করলে যে সরলরেখা তৈরি হবে সেইটাও এর মধ্যে আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই সবগুলোতে একটাই সরলরেখা, এটা তো একটা সরলরেখা। তার মানে এই যে এখানে যে 9টা বিন্দু ছিল, আমি যদি এইটার সাথে এটা যুক্ত করি তাহলে কিন্তু আরেকটা সরলরেখা তৈরি হবে, সেটাও এর মধ্যে আছে। আমি যদি এইটার সাথে এটা যুক্ত করি তাহলে যে সরলরেখা তৈরি হবে সেটাও এর মধ্যে আছে। কিন্তু এই সবগুলোতে একটাই সরলরেখা, এগুলোতে একই সরলরেখার উপর অবস্থান করতেছে। তার মানে এটাতে একটা সরলরেখা। তার মানে হচ্ছে এখানে যে 9টা বিন্দু ছিল ওই 9টা বিন্দুর যে কোনো দুইটাকে যুক্ত করলে, যে কোনো দুইটা, শুধু এই পাশাপাশি দুইটা না, কিন্তু এইটার সাথে যদি এইটা যুক্ত করেন তাহলে যে সরলরেখা তৈরি হবে সেটাও এর মধ্যে আছে। তার মানে এই 9টা বিন্দুর মধ্যে যে কোনো দুইটাকে যুক্ত করে যতগুলো ত্রিভুজ হবে, যতগুলো সরলরেখা তৈরি হবে সেই সবগুলো সরলরেখার মধ্যে কাউন্ট হয়ে গেছে। কিন্তু ওইগুলো আলাদা সরলরেখা না, ওইগুলো এই সরলরেখাটাকেই বোঝাচ্ছে। তার মানে হচ্ছে আমাকে এখান থেকে এই 9টা, এই যে এদিকে তাকান, যে বিন্দুগুলো একই সরলরেখার উপর অবস্থান করতেছে, এদিকে তাকান, এখানে ভুল হয়, যে বিন্দুগুলো একই সরলরেখার উপর অবস্থান করতেছে ওই বিন্দুগুলো থেকে যদি আমি দুইটা করে সিলেক্ট করি তাহলে যে সরলরেখা তৈরি হবে সেই সরলরেখাগুলো এর মধ্যে অলরেডি কাউন্ট হয়ে গেছে, বাদ দিতে হবে। তাহলে এখানে একই সরলরেখার উপর অবস্থান করতেছে কয়টা বিন্দু, 9টা বিন্দু। ওই 9টা বিন্দু থেকে যদি দুইটা বিন্দু সিলেক্ট করলে যতগুলো সরলরেখা তৈরি হবে, মানে 9C2, এই 9C2 সংখ্যক সরলরেখা এর মধ্যে কাউন্ট হয়ে গেছে, যেগুলো কোনো নতুন কোনো সরলরেখা না, বাদ দিতে হবে। এটা কি বুঝছেন? এদিকে তাকান, এদিকে তাকান, এটা বুঝছেন? এই পর্যন্ত ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে। তারপরে যে একটা ভুল হবে, কি ভুল হবে দেখেন, ভুলটা হবে হচ্ছে এই যে 9C2 বাদ দিচ্ছেন, এই 9C2 বাদ দেওয়া মানে কি জানেন, এই 9টা বিন্দুর যে কোনো দুইটা বিন্দুকে যুক্ত করে যত সরলরেখা তৈরি সম্ভব সবগুলো বাদ দিয়ে দিচ্ছেন। এর মানে হচ্ছে এই মূল সরলরেখাটাও বাদ পড়ে গেছে এখান থেকে। কিন্তু এই মূল সরলরেখাটাও তো একটা সরলরেখা, বোঝেন নাই কথা? 9C2 মানে হচ্ছে বাদ দেওয়া, মানে হচ্ছে এই 9টা বিন্দুর প্রতি দুইটা বিন্দু যুক্ত করে যত সরলরেখা সম্ভব, মানে এই মূল সরলরেখাটাও বাদ পড়ে গেছে। কিন্তু ওই মূল সরলরেখাটা তো একটা সরলরেখা, ওকে তো নিতে হবে, তাই লাস্টে এক যোগ করে দিতে হবে। বুঝছেন কিনা বলেন? নো কনফিউজিং, নো কনফিউজিং। আগে বোঝেন, আগে কনসেপ্ট বোঝেন, না বুঝতে পারলে
বিপদ। হ্যাঁ, তাহলে 15C2 ক্যালকুলেশন করেন, তাহলে উপরে 15 ইন্টু 14 আর নিচে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস 9C2 মানে 9 ইন্টু 8, নিচে হচ্ছে 2 ইন্টু 1 আর এক যোগ করছি। কেন এক যোগ করছি? এই যে 9টা বিন্দু যুক্ত করে একটা সরল রেখা হয়েছে, একই সরল রেখার উপর যে 9টা বিন্দু ছিল, 9C2 বিয়োগ করছি মানে কি এই মূল সরল রেখাটাও বাদ পড়ে গেছে, তা ওকে নিতে হবে না, লাস্ট এক যোগ করতে হবে না। হ্যাঁ, এই 2 দিয়ে এটা হচ্ছে 7 বার, এই 2 দিয়ে এটা 4 বার, 7 15 105 মাইনাস 4 9 36 প্লাস 1। দেখেন 105 আর 1 হচ্ছে 106 মাইনাস হচ্ছে 36, 106 থেকে 36 গেলে পারে 6 গেলে 170, উত্তর হচ্ছে 70, 70, উত্তর হচ্ছে 70। আপনারা কি কনসেপ্টটা বুঝছেন? প্রথম কাজ কি জানেন? এখানে মোট যত বিন্দু আছে, ওই প্রথম এদিকে তাকান, মোট যত বিন্দু আছে সবগুলো বিন্দু থেকে প্রতিবারে 2টা করে বাছাই করলে পারে যত সরল রেখা হয় সেটা বের করবেন, তারপর বিয়োগ করবেন। একই সরল রেখায় যদি কোনো বিন্দু থাকে, ওই একই সরল রেখায় যতগুলো বিন্দু আছে সেখান থেকে প্রতি দুইটা করে যতভাবে সিলেক্ট করা যায় ততগুলো সরল রেখা, নতুন কোনো সরল রেখা না, ওটা একটা সরল রেখায় বোঝায়, ওটা বাদ দিব। ওইটা বাদ দিতে যায় ওই একই সরল রেখাগুলো যে সরল রেখার উপর অবস্থিত ওই মূল সরল রেখাটাও বাদ পড়ে গেছে। কারণ কি 9C2 বাদ দিছি মানে কি, এখানে যে 9টা বিন্দু আছে ওই 9টা বিন্দুর যে কোনো 2টা বিন্দু যুক্ত করে যত সরল রেখা হয় সব বাদ দিয়ে দিছি। তার মানে এই বিন্দু আর এই শেষের বিন্দু এই 2টা যুক্ত করে যে সরল রেখাটা এর মধ্যে ছিল সেটাও বাদ পড়ে গেছে। তো এটাও তো একটা সরল রেখা, এটা নিতে হবে না, এই জন্য এক যোগ। এবার কি ক্লিয়ার হয়েছে? এবার দেখেন, এবার কি বলছে দেখেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা করতে দিই, এটা করেন তো। মনে করেন এটা করেন, এটা এমনি আমি করতে দিলাম, ঠিক আছে? এটা করেন আপনি। মনে করেন একটি সমতলে 12টি বিন্দু অবস্থান করতেছে, তার মধ্যে একই সরলরেখায় 6টা বিন্দু, 6টা না, একই সরলরেখায় 5টা বিন্দু অবস্থান করতেছে। হ্যাঁ, তাহলে ওই বিন্দুগুলো যুক্ত করে মোট কতগুলো সরলরেখা তৈরি করা সম্ভব? করেন তো এটা। পানির বিরতি দিলাম। কত উত্তর? আচ্ছা, সবাই বলছেন 57। ঠিক আছে, টোটাল বিন্দু কয়টা? 12টা। এই 12টা বিন্দু থেকে 2টা বিন্দু সিলেক্ট করার উপায় হচ্ছে 12C2। এখন এর মধ্যে আর 5টা বিন্দু একই সরল রেখা অবস্থান করতেছে, তার মানে এই 5টা বিন্দু থেকে যে 2টা বিন্দু সিলেক্ট করার উপায় আছে 5C2, এগুলো বাদ দিতে হবে। এর ফলে কি হয়েছে, এই 5টা বিন্দু যে সরল রেখার উপর অবস্থান করছে ওই সরল রেখাটাও বাদ পড়ে গেছে, তাই এক যোগ করতে হবে, ব্যাস। ওকে, আচ্ছা, তাহলে 12C2 মানে হচ্ছে 12 গুণ 11 ভাগ 2 গুণ 1। 5C2 মানে হচ্ছে 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 গুণ 1 প্লাস 1। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2, তাহলে 6 11 66 মাইনাস 5 2 10 প্লাস 1। 66 আর 67 থেকে 10 গেলে 57, তাহলে উত্তর হচ্ছে 57টা। জি, মোট 57টা সরলরেখা তৈরি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, একটি সমতলে 10টি বিন্দু আছে। একটি সমতলে 10টি বিন্দু আছে, 10টি বিন্দু আছে যার মধ্যে 4টি বিন্দু একই রেখায় এবং 5টি বিন্দু অপর একটি রেখায় অবস্থান করছে। খেয়াল করেন প্লিজ, মনোযোগ দেন, কিন্তু ঝামেলা হবে। 4টি বিন্দু একটা রেখায় এবং 5টি বিন্দু অপর একটি রেখায় অবস্থান করতেছে। বিন্দুগুলো যুক্ত করে প্রাপ্ত সরল রেখার সংখ্যা কত হবে? তাহলে টোটাল বিন্দু কত? 10। এই 10টা বিন্দু যার মধ্যে 4টা বিন্দু, মানে এই 4টা বিন্দু কিন্তু আলাদা না, এই 10টারই 4টা, এই 5টা বিন্দু কিন্তু আলাদা না, এই 10টার মধ্যে অন্য 5টা। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে মনে করেন যে 1 2 3 4, 1 2 3 4 5, আর একটা কোন এক জায়গায় মনে করেন যে এই জায়গা আছে, এই জায়গা।
এই যে এই হলো 4টা একই সরলরেখায়, এই 5টা একই সরলরেখায়, এই হলো আরেকটা নিরপেক্ষ। হ্যাঁ, এইগুলাকে যুক্ত করলে মোট কতগুলো সরলরেখা তৈরি হবে? তাহলে মোট কত বিন্দু? 10টা বিন্দু। 10টা বিন্দু থেকে 2টা বিন্দু সিলেক্ট করার উপায় 10C2। এখন এই যে 4টা বিন্দু একই সরলরেখায় অবস্থান করতেছে, এই 4টা বিন্দুর মধ্য থেকে যে কোনো 2টা বিন্দু সিলেক্ট করলে যতগুলা সরলরেখা হবে সেগুলা কোনো নতুন সরলরেখা না, এর মধ্যে কাউন্ট হয়ে গেছে, তাই না? এর মধ্যে কাউন্ট হয়ে গেছে, কিন্তু ওগুলো তো একটাই সরলরেখা, তাহলে ওটুকু বাদ দিতে হবে। আবার এই 5টা সরলরেখা, 5টা বিন্দু একই রেখার উপর অবস্থান করতেছে, এই 5টা বিন্দুর যে কোনো 2টা বিন্দু যুক্ত করলে যতগুলা সরলরেখা হবে 5C2, এগুলা একটাই সরলরেখা, কিন্তু অনেকগুলো কাউন্ট হয়ে গেছে, এর মধ্যে বাদ দিতে হবে। এদিকে তাকান, তাহলে এই 4C2 বাদ দিতে যায় এই মূল সরলরেখাটা বাদ হয়ে গেছে, তাই এক যোগ করতে হবে। এই 5C2 বাদ দিতে যায় এই মূল সরলরেখাটা বাদ হয়ে গেছে, তাই আর এক যোগ দিতে হবে। বুঝতে পারছেন? এবার 2, এইটার জন্য এক যোগ, এইটার জন্য এক যোগ। ক্লিয়ার? আচ্ছা, তো 10C2 মানে 10 × 9, আর নিচে হচ্ছে 2 × 1 মাইনাস 4C2 মানে 4 × 3, নিচে হচ্ছে 2 × 1 মাইনাস 5C2 মানে 5 × 4, নিচে হচ্ছে 2 × 1। ওকে, প্লাস 1 আর 1 2। আচ্ছা, এবার 2 দিয়ে এটা যাবে 5 বার, 2 দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার, 2 দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার। দেখেন উপর হচ্ছে 5 9 45 মাইনাস 3 2 6 মাইনাস 5 2 10 প্লাস 2। আচ্ছা, 45 আর 2 হচ্ছে 47, 47 থেকে আমার 16 বাদ দিতে হবে, তাহলে থাকতেছে 31। তাহলে আমাদের উত্তর হচ্ছে 31, 31। জি, সবাই উত্তর দিয়েছেন 31। কত নাম্বার কোশ্চেন ছিল এটা? জি 31। চালাক হয়ে গেছি না? এই তো ধরতে পারছেন যে আসলে এই যে এক এক যোগ দিচ্ছি কেন, এটা তো বুঝতে হবে। এটা না বুঝলে কিন্তু মুখস্থ করে মাথায় যাবে না কিন্তু। কারণ আমি যখন 5C2 বাদ দিচ্ছি তখন এই মূল সরলরেখাটাও আমার এখান থেকে বাদ হয়ে গেছে, কিন্তু ওই সরলরেখাটা তো কাউন্ট করতে হবে, তাই না? 4C2 যখন আমি বাদ দিচ্ছি তখন আমার এই সরলরেখাটা এর মধ্যে ছিল, বাট 4C2 বাদ দিচ্ছি মানে ওইটাও বাদ দিয়ে দিচ্ছি, বাট ওইটাও তো একটা সরলরেখা, ওইটাকে তো কাউন্ট করতে হবে, তাই না? যোগ করতে হবে এক। ওকে, নেক্সট কি বলছে? এবার তাকাবেন, একটি সমতলে 15টি বিন্দু আছে, একটা সমতলে 15টা বিন্দু আছে, যার মধ্যে 9টি বিন্দু একটি রেখায় অবস্থিত। বিন্দুগুলো যুক্ত করে প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা, এবার কিন্তু সরল রেখা চাইনি, প্রাপ্ত ত্রিভুজ সংখ্যা বুঝে শুনে উত্তর দিতে হবে। তাহলে একটা জায়গাতে কতগুলো? 15টা বিন্দু, তার মধ্যে 9টা বিন্দু একই সরল রেখায়, 2 3 4 5 6 7 8 9। ওকে, এবার 15টা, তাহলে আজ 6টা এদিকে দিলাম, এদিকে একই সাথে হয়ে যাচ্ছে কিনা, আর 6টা এদিকে কোথাও দিলাম। হ্যাঁ, 3 4 5 এদিকে দিলাম 6। আচ্ছা, এইবার এখানে যে মোট, এখন ত্রিভুজ গঠন করতে হলে তো ভাই আমার 2টা বিন্দুতে হয় না, ত্রিভুজ গঠন করতে গেলে আমার 3টা বিন্দু লাগে, তাই না? তার মানে আমাকে এখন এখান থেকে 3টা বিন্দু যুক্ত করলে ত্রিভুজ হবে। মনে করেন এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এই 3টা যদি আমি যুক্ত করি আমি কিন্তু একটা ত্রিভুজ পাবো, তাই না? এখন এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এই 3টা যদি যুক্ত করি আমি একটা ত্রিভুজ পাবো। এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, আমি যদি এই 3টা যুক্ত করি তাও একটা ত্রিভুজ পাবো। তার মানে এখানে যতগুলো বিন্দু আছে এই প্রত্যেকটা মানে 15টা বিন্দু থেকে যদি আমি 3টা বিন্দু সিলেক্ট করি তাহলে আমার যত রকম সিলেকশন হবে ততটা ত্রিভুজ হবে, তাই কিনা? তাহলে আমাকে প্রথমে 15টা বিন্দু থেকে 3টা বিন্দু সিলেক্ট করতে হবে, যেহেতু ত্রিভুজ। তাহলে 15C3, এদিকে তাকান, কারণ 3টা বিন্দু যুক্ত করলে একটা ত্রিভুজ পাওয়া যায়। শর্ত হচ্ছে বিন্দু 3টা যদি একই রেখার উপর অবস্থান করে তাহলে এই 3টা বিন্দু যুক্ত করলে ত্রিভুজ হয় না, হয় সরল রেখা। 3টা বিন্দু যদি একই সরল রেখার উপর অবস্থান করে তাহলে ওই 3টা বিন্দু যুক্ত করলে কোনো ত্রিভুজ পাওয়া যায় না। এখানে কিন্তু বলছে 9টা বিন্দু একই রেখার উপর অবস্থান করছে, তাহলে এই 9টা বিন্দুর মধ্যে যে 3টা বিন্দু আপনি যুক্ত করেন ত্রিভুজ হবে না, হবে না। এইটার সাথে এইটার সাথে এটা যুক্ত করেন, হবে না। এইটার সাথে এইটার সাথে এটা যুক্ত করেন, হবে না। তার মানে এই 9টা বিন্দুর মধ্যে যে কোনো 3টা বিন্দু যুক্ত করে কোনো ত্রিভুজ আপনি পাবেন না। কিন্তু 15C3 মধ্যে কিন্তু এই 9টা বিন্দু থেকে যতভাবে 3টা বিন্দু সিলেক্ট করা যায় সেগুলো কিন্তু এর মধ্যে কাউন্ট হয়ে গেছে, তার মানে আপনি এখানে এক্সট্রা ত্রিভুজ কাউন্ট করছেন। 15C3 মানে কি? এখানে যে 15টা বিন্দু আছে ওই 15টা বিন্দুর মধ্যে যে কোনো 3টা বিন্দু সিলেক্ট করছেন, তার মানে এই 3টা, এই 3টা এখানে, তার মানে এই 9টা বিন্দুর মধ্যে
যতভাবে তিনটা বিন্দু সিলেক্ট করা যায় সেগুলো এর মধ্যে কাউন্ট হয়ে গেছে, কিন্তু সেগুলো তো ত্রিভুজ হবে না। তার মানে এখানে আমার এখন এই 9টা বিন্দু থেকে, এখানে যে 9টা বিন্দু আছে না, ওই 9টা বিন্দু থেকে যতগুলা ত্রিভুজ, মানে যতভাবে তিনটা বিন্দু সিলেক্ট করা যায় সেটা বাদ দিতে হবে, বাদ দিতে হবে। এবার আবার এক যোগ করে দিয়েন না যে ভাই এবারে এটা যোগ করলেন না, না এবার তো আমরা ত্রিভুজ নির্ণয় করতেছি। এই টোটালটা যোগ করলে কি যেটা হয় সেটা কি ত্রিভুজ হয় না সরল রেখা? সরল রেখা, সরল রেখার ক্ষেত্রে এক যোগ করতাম, কথা মনে হয় বুঝলেন না? না, তাহলে এখানে কিন্তু এক যোগ করা যাবে না, কারণ আপনি তো এখানে ত্রিভুজ নির্ণয় করতেছেন। তাহলে এই সবগুলো বিন্দু যোগ করলে এটা কি ত্রিভুজ? এটা কি ত্রিভুজ? এটাই উত্তর, শেষ। 15C3, তার উপরে শুরু হবে 15 থেকে, নিচে শুরু হবে 3 থেকে। 15 থেকে 3 ঘর, কেন? এই যেখানে 3 আছে, 15, 14, 13, আর 3 থেকে শুরু করে 1 পর্যন্ত মাইনাস। এখানে উপরে 9 থেকে 3 ঘর, 9, 8, 7, আর নিচে 3 থেকে শুরু করে 3, 2, 1। ওকে, এই 3, 3 এ 9, এটা হচ্ছে 4 দুগুণী 8। ওকে ফাইন। এই 3, 5 এ 15, এটা হচ্ছে 7 দুগুণী 14। দেখেন 5, 13 তে 65, 65-র সাথে 7 গুণ মাইনাস 3, 4 এ 12, 7 12 তে 84। আচ্ছা 5 সাথে 35, 6 সাথে 42, 7 3 45, 42 7 45, মাইনাস হচ্ছে 84। তাহলে এখানে থাকলে 1 হাতে নাই, 8, 15, 7 হাতে 1, 3, 371। তাহলে মোট 371টা ত্রিভুজ সৃষ্টি হবে, 371টা। বুঝছেন কি? এখানে কিন্তু যদি সরল রেখা বলতো তাহলে এখানে 15C2 নিতাম, 9C2 বাদ দিতাম, আর লাস্টে 1 যোগ করে দিতাম। কিন্তু এখানে কিন্তু লাস্টে 1 যোগ করছি না যখন ত্রিভুজ বলছে। কেন? কারণ এইগুলো সব বিন্দু, মানে এই প্রথম বিন্দু আর শেষ বিন্দু যুক্ত করে তো আমরা ত্রিভুজ পাচ্ছি না। বুঝতেছেন কি বিষয়টা? বুঝতেছেন? প্রথমে মনে আছে একটা কোশ্চেন সলভ করছিলাম, সেখানে লিখে দিয়েছিলাম কোনো তিনটা বিন্দুও একই সরল রেখার উপর অবস্থান করছে না। কারণ কি? কারণ একই সরল রেখার উপর অবস্থান করলে, তিনটা বিন্দু যদি একই সরল রেখার উপর অবস্থান করে, ওইগুলো তো ত্রিভুজ সৃষ্টি করবে না। এই জন্য কোনো তিনটা বিন্দু একই সরল রেখার উপর অবস্থান করছে না, এই কথা উল্লেখ করে দিলে এই বিয়োগ টিয়োগ করার কোনো দরকার নেই। নেক্সট দেখেন এখানে কি বলছে, একটি সরল রেখার উপর 10টি বিন্দু আছে, যার মধ্যে 4টি বিন্দু একটি রেখায়, 5টি বিন্দু অপর একটি রেখায় অবস্থান করছে। বিন্দুগুলোকে যুক্ত করে মোট কতটি ত্রিভুজ পাওয়া যাবে? দেখেন 10টা বিন্দু আছে, যার মধ্যে 4টা বিন্দু, মানে এই 10টা বিন্দুর মধ্যেই 4টা বিন্দু একটা রেখায় অবস্থান করছে, এই 10টা বিন্দুর মধ্যেই 5টা বিন্দু আর একটা সরল রেখায় অবস্থান করছে। বিন্দুগুলো যুক্ত করে মোট কতটা ত্রিভুজ পাওয়া যাবে? টোটাল বিন্দু কয়টা? 10টা। তার মধ্যে এক সরল রেখায় 4টা, এক সরল রেখায় 5টা, আর একটা অন্য কোথাও। ধরেন অন্য কোথাও কোথায় দিব? এখানে দিলাম, এখানে দিলাম। এখন এখানে মোট বিন্দু কয়টা? 10টা। এই 10টা বিন্দু থেকে ত্রিভুজ পেতে হলে 3টা বিন্দু সিলেক্ট করা যায়, যতভাবে সেটা করলাম। কিন্তু এই যে 4টা বিন্দু একই সরলরেখায় অবস্থান করছে, এই 4টা বিন্দুর যে কোনো 3টাকে যুক্ত করলে কিন্তু আমরা ত্রিভুজ পাবো না, বাট সেগুলো কিন্তু এর মধ্যে কাউন্ট হয়ে গেছে। তার মানে এখান থেকে আমার এই 4টা বিন্দু থেকে যে কোনো 3টা সিলেক্ট করলে যতগুলো ত্রিভুজ হতে পারে, মানে সম্ভাবনা ছিল, সেটা বাদ দিতে হবে, মানে 4C3 বাদ দিতে হবে। কারণ এতগুলোকে আমি ত্রিভুজ চিন্তা করে এর মধ্যে কাউন্ট করে ফেলছি, বাদ দিতে হবে, কারণ ওইগুলো ত্রিভুজ সৃষ্টি করবে না। এবার এই 5টা বিন্দুকে যুক্ত করলে কিন্তু 5টা বিন্দুকে যুক্ত করা না, এই 5টার যে কোনো 3টাকে যুক্ত করা কোনো ত্রিভুজ দিবে না। তার মানে 5C3 এই পরিমাণ আমার এর মধ্যে এক্সট্রা কাউন্ট হয়ে গেছে, বাদ দিতে হবে। ব্যাস হয়ে গেল। এখন যোগ করার কিছু নাই, কারণ ত্রিভুজ নির্ণয় করতে বলছে না। কারণ এগুলো যোগ করলে তো আমি ত্রিভুজ পাবো না, পাবো সরল রেখা। তাহলে যোগ করবো কেন? 10C3 মানে 10 into 9 into 8 divided by 3 into 2 into 1, ক্লিয়ার? 4C3 মানে 4 into 3 into 2। আচ্ছা দেখেন এই যে এখানে কমপ্লিমেন্টারি কাজ লাগবে। 4C3 মানে 4C1 দেন, 4C3 মানে 4C1 দেন, কারণ এই যে 4 আর 3 একটু কাছাকাছি, 4 থেকে 3 বিয়োগ করলে 1 না, তাহলে 4C3 মানে 4C1, আর 4C1 মানে 4, তার মানে এখানে আমি 4 লিখে দিতে পারি একবারে। আর 5C3 মানে 5 into 5C3 মানে 5C2 দেন, তাহলে 5 into 4, নিচে হচ্ছে 2 into 1। না বুঝলে সমস্যা নাই। আরে 5C3 মানে 5C4, 5C2 সরি, 5C2। আর প্রবলেম হলে দেন তো, 4C3 মানে 4 into 3 into 2, নিচে 3 into 2 into 1, মাইনাস 5C3 মানে 5 into 4 into 3, নিচে 3 into 2 into 1। এই 3 কাটা, এই 4 দিয়ে এটা যাবে 2 বার, এই 3 কাটা, 2 কাটা, এই যে 4 থাকতেছে দেখছেন, এই 3 দিয়ে এটা যাবে 3 বার, এই 2 দিয়ে এটা যাবে 4 বার, 3 4 12, 12 10 120, মাইনাস 4
মাইনাস 5 দুগুণে 10, 120 থেকে 16 বাদ যাবে, 14 বাদ যাবে, তাহলে 106। এই যে 120 থেকে 14 বাদ গেলে 106, তাহলে উত্তর হচ্ছে 106, 106। এতগুলো ত্রিভুজ হবে। ক্লিয়ার? খুবই সিম্পল ভাইয়া, শুধু মাথা ঠান্ডা রাখবেন একই সরলরেখায় অবস্থান করছে কিনা ওগুলো বাদ দিতে হবে কিন্তু। হ্যাঁ, নেক্সট। একটি সমতলের দুটি সরলরেখা, দেখেন এদিকে তাকান, এবার কি বলছে, একটু টেকনিক্যাল কিন্তু এবার কোশ্চেনটা। একটি সমতলে দুটি সমান্তরাল রেখার একটিতে 6টি বিন্দু, অপরটিতে 4টি বিন্দু আছে, বিন্দুগুলো যুক্ত করে মোট কতটি ত্রিভুজ পাওয়া যাবে? এবার বলছে একটি সমতলে দুটি সমান্তরাল সরল রেখার একটিতে 6টা বিন্দু, তার মানে একটা সমতলে দুইটা সমান্তরাল সরল রেখা অবস্থান করতেছে। এই যে এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, বলছে এই সরল রেখার উপর 4টা বিন্দু, এই যে একটি সরলরেখার উপর 4টা বিন্দু, অপর একটি সরলরেখার, এই সরলরেখার উপর 6টা বিন্দু। ঠিক আছে, এবার বলছে এই বিন্দুগুলো, এই যে এই রেখার উপর, এই যে দেখেন একটি সমতলে দুইটি সমান্তরাল সরলরেখা অবস্থান করতেছে। এটা একটা সমতল, এই সমতলে দুইটা সমান্তরাল রেখা অবস্থান করতেছে, যার একটিতে 6টা বিন্দু, মানে এই সরল রেখার একটার উপর 6টা বিন্দু অবস্থান করতেছে। মানে সরাসরি বলতেছে না যে এখানে 10টা বিন্দু আছে, এই এলো 4টা, এলো 6টা, মোট 10টা বিন্দু, তাই না? হ্যাঁ হ্যাঁ, সম্পূরক মেথড ব্যবহার করে অভ্যাস করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে ক্যালকুলেশন। আচ্ছা, আর এর উপর 4টা বিন্দু অবস্থান করতেছে। এবার বলছে এই বিন্দুগুলো যুক্ত করে, মানে এই যে 6টা বিন্দু না, আর এই যে 4টা বিন্দু না, এই 4টা আর এই 6টা, এই বিন্দুগুলোর মধ্যে যুক্ত করে কতগুলো ত্রিভুজ হবে? তো আমি যদি এই সরলরেখার এই বিন্দুর সাথে এইটা যুক্ত করি আর এইটা যুক্ত করি, একটা ত্রিভুজ। এই সরলরেখার এই দুইটার সাথে যদি এইটা যুক্ত করি, দেখেন এই যে এটা একটা ত্রিভুজ, তাই কি না? আবার এই দুইটার সাথে যদি আমি এইটা যুক্ত করি, এই যে একটা ত্রিভুজ। এরকম কতগুলো ত্রিভুজ সম্ভব? তাহলে আগে বোঝেন এখানে মোট বিন্দু কয়টা আছে? এই সরলরেখার উপর 4টা, এই সরলরেখার উপর 6টা, তাহলে মোট বিন্দু আগে লেখেন, মোট বিন্দু ইজ ইকুয়াল টু 4 প্লাস 6 ইজ ইকুয়াল টু 10টি। আগের কোশ্চেনগুলোতে কিন্তু মোট বিন্দু একবারে দেওয়া থাকতো যে একটা সমতলে 15টা বিন্দু আছে। এখানে কিন্তু টেকনিক্যালি করছে যে একটা সমতলের উপর একটা সরলরেখার উপর আছে 4টা বিন্দু, একটা সরলরেখার উপর 6টা বিন্দু। হ্যাঁ, একটা সরলরেখার উপর 4টা, একটা সরলরেখার উপর 4টা, 6টা, একটা সরলরেখার উপর 4টা। তাহলে মোট বিন্দু কয়টা? 4টা, 6টা, 10টা। এখন এই যে 10টা বিন্দু আছে, উপরে 4টা, নিচে 6টা, এই 10টা বিন্দুর যে কোনো 3টাকে যুক্ত করলে একটা ত্রিভুজ হবে, যে কোনো 3টা, তাই না? এটাই তো, একটা ত্রিভুজ সৃষ্টি করতে 3টা বিন্দু লাগে না? এই 10টা থেকে 3টা সিলেক্ট করব, তার মানে এত সংখ্যক ত্রিভুজ হওয়ার কথা। তার মধ্যে যেহেতু এই 4টা বিন্দু একই রেখার উপর অবস্থান করতেছে, তাই এই 4টা বিন্দুর যে কোনো 3টাকে সিলেক্ট করলে যতগুলো ত্রিভুজ হবে সেগুলো কোনো ত্রিভুজ না, সেগুলো ত্রিভুজ হবে না, বাট এর মধ্যে কাউন্ট হয়ে গেছে। তাই এই 4টার যে 4টা থেকে 3টা সিলেক্ট করলে 4C3, এটা বাদ দিতে হবে। আবার এখানে যে 6টা আছে, এই 6টার যে কোনো 3টাকে সিলেক্ট করলে যতগুলো ত্রিভুজ হওয়ার কথা সেগুলো এর মধ্যে কাউন্ট হয়ে গেছে, বাট ওইগুলো ত্রিভুজই না, বাদ দিতে হবে। তার মানে 6C3। বাট এবার ক্যালকুলেশন করলে যা আসবে তাই। উপরে 10 থেকে শুরু, 10, 9, 8, 3 ঘর, আর নিচে 3 থেকে শুরু করে 4C3 মানে 4C1, এই যে দেখেন 4C1 মানে 4, বুঝছেন? মাইনাস 6C3 মানে 6 ইন্টু 5 ইন্টু 4, নিচে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। এই 3 দুগুণি 6 দিয়ে 6 কাটা, এই 3 দিয়ে এটা 3 বার যাবে, এই 2 দিয়ে এটা 5 বার যাবে। দেখেন 5 আসতে 40, 3 40 120, মাইনাস 4, মাইনাস 4 5 20, 20 আর 24, 120 থেকে 24 বাদ দিলে 20 বাদ দিলে 96, উত্তর হচ্ছে 96, 96, উত্তর হচ্ছে 96। তাহলে আপনি কি করবেন? শোনেন, আগের যে কোশ্চেনগুলো ছিল না, সেই কোশ্চেনে মোট বিন্দু সমতলে দেওয়া ছিল, আর এখানে একটু টেকনিক্যাল হয়েছে যে দুইটা সরলরেখার উপর, একটা সরলরেখার উপর 4টা আর একটা সরলরেখার উপর 6টা, মোট 10টা বিন্দু। এটা কিন্তু আগে করে নিতে হবে। হ্যাঁ, ওকে, নেক্সটে কি বলছে দেখেন, এটা আপনারা করেন তো, আপনারা একটু করেন তো, দেখি কি অবস্থা, কে পারেন। পানির বিরতি দিলাম।
কি অবস্থা, কেউ উত্তর দিচ্ছে না কেন? তো 26 বলছেন, দেখি কি অবস্থা। এখানে বলছে একটি সমতলে দুইটি সমান্তরাল রেখার একটিতে 6টা বিন্দু, একটাতে 4টা বিন্দু অবস্থান করছে। তাহলে একটাতে 6টা বিন্দু, দুইটা সমান্তরাল রেখা, একটা রেখা, এই একটা রেখা, এই রেখা দুইটা সমান্তরাল। হ্যাঁ, এর উপরে আছে 6টা বিন্দু, 2 3 4 5 6, আর এর উপরে আছে 4টা বিন্দু। তাহলে এখানে মোট কয়টা বিন্দু আছে সমতলে? মোট বিন্দু হচ্ছে 4 আছে 10টা। আগে মোট বিন্দু নিতে হবে, কিন্তু মোট বিন্দু ইজ ইকুয়াল টু 4 প্লাস 6 ইজ ইকুয়াল টু 10টি। এখন সরল রেখা তৈরি করতে বলছে, কিন্তু কতটা রেখা? তাহলে রেখা পেতে হলে দুইটা বিন্দু যুক্ত করলেই হয়। তার মানে এই 10টা বিন্দু থেকে আমি দুইটা বিন্দু যতভাবে সিলেক্ট করতে পারবো, টেন্স টু এত সংখ্যক ভিন্ন ভিন্ন রেখা পাওয়ার কথা, তাই না? তার মধ্যে এই যে 6টা বিন্দু আছে না, এই 6টা বিন্দুর যে কোনো দুইটা বিন্দু যুক্ত করলে যে রেখাটা পাবো, সেই রেখাটা আসলে নতুন কোনো রেখা না, কারণ সেই রেখাটা এই বড় রেখার উপরই অবস্থান করতেছে। তার মানে এই 6টা বিন্দুর যে কোনো দুইটাকে সিলেক্ট করার উপায় 62। এত পরিমাণ রেখা আমি এর মধ্যে কাউন্ট করছি, যা নতুন কোনো রেখাই না, তাই বিয়োগ করতে হবে। এই 4টা বিন্দু থেকে যে কোনো দুইটা বিন্দু সিলেক্ট করলে যতগুলো সরল রেখা পাওয়ার কথা, সেগুলো এর মধ্যে কাউন্ট হয়ে গেছে, বাট ওইগুলো কোনো রেখাই না, নতুন কোনো রেখা না, এই একটা রেখা। তাই এই 4টা থেকে 4C2 এটাও বাদ দিতে হবে। এই 6C2 বাদ দিতে যায় এই মূল রেখাটাও বাদ পড়ে গেছে, তাই এক যোগ করতে হবে। 4C2 বাদ দিতে যায় এই মূল রেখাটাও বাদ পড়ে গেছে, তাই আর এক যোগ করতে হবে, ব্যাস। 10C2 মানে 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, 6C2 মানে 6 ইন্টু 4, 6 ইন্টু 5 সরি 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, মাইনাস 4C2 মানে 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, এক আর এক যোগ করলে 2। এবার এটা হচ্ছে 5, 5 9 45, মাইনাস এটা হচ্ছে 3 5 15, মাইনাস 3 দুগুণী 6 প্লাস হচ্ছে 2। এই 45 আর 2 হচ্ছে 47, মাইনাস 15 আর 6 হচ্ছে 21, 47 থেকে 21 গেলে কত? 26, 26। তাহলে আমাদের উত্তর হচ্ছে 26। কত দিচ্ছেন উত্তর আপনারা? 26। তার মানে আপনারা বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই, জি 26। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। আমরা আগামীকাল ক্লাস হবে, আগামীকাল ক্লাসটা দিনেও হতে পারে, একটু ব্যস্ত থাকবো, আমি নোটিস করে জানাই দিব। যদি দিনে নেই সকালে জানাই দিব, না হলে তো বুঝতেই পারছেন রাতে হবে। দিনে হোক বিকালে হোক, যে কোনো একটা সময় হতে পারে দিনে, কারণ একটু সমস্যা আছে, কালকে একটু একটা কাজ আছে আমার আর কি। আচ্ছা, আর একটা কথা বলে নেই, সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ খুব দ্রুত শেষ হয়ে যাবে। আপনারা কিন্তু রিভিশন দিতে থাকেন, এখন পুরাতন পড়া পড়তে থাকেন। আমি আবার বলছি, কোশ্চেন কমন পড়বে, কিন্তু পারফর্ম করার দায়িত্ব কিন্তু আপনার। পারফর্ম তো আমি করে দিতে পারবো না, আর পারফর্ম করতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। পারা জিনিস, জানা জিনিসই বারে বারে প্র্যাকটিস করতে হবে, পারা জিনিসই বারে বারে প্র্যাকটিস করতে হবে, করতে করতে মুখস্থ হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, শুভরাত্রি।